2026 তোমাদের অলরেডি অ্যাকাউন্টিং পরীক্ষা কিন্তু শেষ। অ্যাকাউন্টিং সেকেন্ড পেপার ভালো হলেও অ্যাকাউন্টিং ফার্স্ট পেপারে অনেকেরই কিন্তু একটু পরীক্ষা খারাপ হয়েছে, কিন্তু টেনশনের কিছু নাই। বিজনেস স্টাডিজে অ্যাকাউন্টিংয়ের মতো আরেকটা কম্পালসারি সাবজেক্ট ম্যানেজমেন্ট। সো ম্যানেজমেন্টে আমাদের A+ তুলতেই হবে। ম্যানেজমেন্টে কিন্তু তোমরা অলরেডি অনেক দিন পরীক্ষার আগে বন্ধ পেয়েছো। একদম এন্ড মোমেন্টে কোন কোন টপিক থেকে সবচেয়ে ইম্পর্টেন্ট কোয়েশ্চেনগুলো আসবে সেই কোয়েশ্চেনগুলো নিয়েই আজকে আমাদের ভিডিও। চলো শুরু করা যাক। চলো, আমাদের যে ফার্স্ট চ্যাপ্টার ব্যবসায় মৌলিক ধারণার ফার্স্ট কোয়েশ্চেন। মিস্টার এ জাপান থেকে কাপড় আমদানি করে ঢাকা এসএমকিতে নিজস্ব কারখানায় শার্ট তৈরি করে মালয়েশিয়ায় বিক্রি করে। আচ্ছা, আমরা যখন বৈদেশিক বাণিজ্য দেখি, বৈদেশিক বাণিজ্যতে আমরা তিনটা অপশন দেখি। একটা আমদানি দেখি, একটা রপ্তানি দেখি, একটা পুনরপ্তানি দেখি। আমদানি কি এটা তো আমরা জানি, অন্য দেশ থেকে নিয়ে আসা। কনফিউশনটা হয় কোনটা রপ্তানি কোনটা পুনরপ্তানি। সাপোজ আমি তিনটা দেশ নিলাম, হ্যাঁ, চায়না, জাপান আর বাংলাদেশ। চায়না আর বাংলাদেশের মধ্যে কোনো সম্পর্ক নাই, ডিরেক্ট যাওয়ার কোনো ওয়ে নাই, অথবা আমাদের পলিটিক্যাল কোনো কারণে আমরা দুজন চুক্তি করতে পারতেছি না। জাপান আসলে আমাদেরকে হেল্প করতে, আচ্ছা ঠিক আছে, আমি তোমাদের ফ্রেন্ড হিসেবে হেল্প করব, আমি তোমাদের সাপ্লায়ার হিসেবে হেল্প করব। ঠিক আছে, কিভাবে? আমি চায়না থেকে খেলনা নিয়ে আসলাম, কোথায় নিয়ে আসলাম? জাপানে। এবং ওই জাপানে খেলনাগুলো নিয়ে এসে ধরেন আপনি কিছু চেঞ্জেস করলেন, ওখান থেকে আপনি একটা নতুন খেলনা তৈরি করলেন। আগে আপনি খেলনাগুলো বস্তায় করে নিয়ে আসছিলেন, এখন এনে একটু প্যাকেজিং চেঞ্জ করলেন। প্যাকেজিং কিভাবে চেঞ্জ করলেন? আপনি ছোট 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 প্যাকেটে ভাগ করলেন, অথবা ছোট ছোট কার্টুনে ভাগ করলেন, তারপর সেটাকে আপনি বাংলাদেশে বিক্রয় করলেন। আপনি চায়না থেকে কিনে নিয়ে আসছিলেন 100 টাকা করে, আপনি এখানে প্রোডাকশনে 150 টাকা হয়েছে, আপনি এখানে 200 টাকা বিক্রি করতেছেন। 100 টাকায় কিনে এনে আপনার 50 টাকা এক্সট্রা খরচ করে আপনি এটাকে 200 টাকা বিক্রি করতেছেন, আপনার 50 টাকা কিন্তু এখানে প্রফিট হচ্ছে। এইটাকে বলা হয়, এই যে সিনারিও, আমি কোনো এক জায়গা থেকে কিছু নিয়ে আসলাম, এটার মধ্যে যে কোনো ধরনের যে কোনো ছোট একটা চেঞ্জেস করলাম, চেঞ্জেস করে দেন আমি এটা আরেক দেশে বিক্রি করলাম, এইটাকে বলা হয় পুনরপ্তানি। পুনরপ্তানি আমরা কীভাবে মনে রাখবো? পুনরপ্তানি, আনলাম, চেঞ্জ করলাম, আবার রপ্তানি করলাম, এটাকে বলে পুনরপ্তানি। আর যদি এমন হয় জাপান কোনো চেঞ্জই করলো না কোনো ধরনের, ও যেইভাবে খেলনাগুলো নিয়ে আসছে ঠিক সেইভাবে বাংলাদেশকে বিক্রি করলো, হয়তো বা 100 টাকা দিয়ে নিয়ে আসছিল, তখন 120 টাকায় বিক্রি করলো, এই যে ঠিক সেম কোনো ধরনের চেঞ্জেস না করে বিক্রি করছে, এইটাকে বলা হয় রপ্তানি। এখানে কোয়েশ্চেনে যেরকম বলছে কাপড় আমদানি করে শার্ট তৈরি করা হয়েছে, তার মানে কিন্তু এই প্রোডাক্টটা চেঞ্জ করা হয়েছে, এই চেঞ্জের কারণে এইটাকে বলা হয়ে থাকে পুনরপ্তানি। ঠিক আছে, আমরা যখনই চেঞ্জ দেখব যে কোনো ধরনের চেঞ্জ করা হয়েছে, তখন আমরা এটাকে পুনরপ্তানি বলবো। শিল্প কি? প্রকৃতি প্রদত্ত সম্পদ, প্রকৃতি থেকে যে সম্পদ আসে, যেমন গাছ, গাছ আমাদের অক্সিজেন দেয়, গাছ থেকে আমরা কাঠ পাই, কাঠ আমাদের জ্বালানি হিসেবে তৈরি হয়, গাছ থেকে আমরা কাগজ তৈরি করতে পারি, গাছ থেকে আমরা বিভিন্ন ফার্নিচার্স তৈরি করতে পারি। মানুষ তার প্রয়োজনে গাছটাকে বিভিন্ন রূপে কনভার্ট করে, দেন এটাকে ইউজ করে। সো শিল্পে যখন আমরা প্রকৃতি প্রদত্ত সম্পদকে মানুষের চাহিদা অনুযায়ী বিভিন্ন রূপে পরিবর্তন করে ইউজ করতেছি, তখন এটার রূপগত পরিবর্তন বা রূপগত যে উপযোগিতা, সেই চাহিদাটা ফিল আপ হচ্ছে। ব্যবসার মুখ্য উদ্দেশ্য কি? দেখেন, এটা অনেকবার আসছে, এখানে একটা কনফিউশন হয়। একটা হচ্ছে মুখ্য উদ্দেশ্য, একটা হচ্ছে মুখ্য কাজ। আমার উদ্দেশ্য হচ্ছে মুনাফা অর্জন, এই মুনাফা অর্জন করার জন্য আমার মেইন কাজ হচ্ছে উৎপাদন। আমি যদি প্রোডাক্ট উৎপাদন না করি তাহলে আমি বিক্রি করতে পারবো না। সো আমার এটা সবসময় কোয়েশ্চেনে খেয়াল রাখতে হবে, উদ্দেশ্য নাকি কাজ। অনেক সময় এটা কনফিউজ হয়ে যায়। মেইন কাজ উৎপাদন, উৎপাদনের মাধ্যমে আমার উদ্দেশ্য মুনাফা অর্জনটা আমি অ্যাচিভ করব। জনাব এ পার্শ্ববর্তী দেশ ভারত থেকে চাল সংগ্রহ করে, দেখেন ভারত থেকে চাল সংগ্রহ করে
1 কেজি 2 কেজি 5 কেজি প্যাকেট করে পুনরায় মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে বিক্রি করে। তার মানে ও কিন্তু একটা চেঞ্জ করতেছে। আর আমরা এর আগে স্লাইডে কি পড়ছি, যখনই আমার আমদানি করে কোনো একটা চেঞ্জেস আসতেছে, সেই চেঞ্জেসের মাধ্যমে আমরা এটাকে আরেক দেশে রপ্তানি করতে পারতেছি, এটাকে বলা হয়ে থাকে আমার পুনরপ্তানি। সামাজিক ব্যবসার উদ্দেশ্য কি? সামাজিক ব্যবসার উদ্দেশ্য সমাজের জন্য কাজ করা। সমাজের জন্য আমরা কাজ করতে পারি। মুনাফা অর্জন সামাজিক উদ্দেশ্য না, এটা কিন্তু ব্যবসায়িক উদ্দেশ্য। এমন না যে সামাজিক ব্যবসায় মুনাফা অর্জন করা হয় না, অবশ্যই হয়, কিন্তু ওই মুনাফাটা মালিকরা ভোগ করে না। ওই মুনাফাটা সামাজিক প্রতিষ্ঠানে ফেরত দেওয়া হয়, বলা হয় যে তুমি এই ব্যবসাটাকে আরও বড় করো, এই টাকাটাকে মূলধন হিসেবে ইউজ করো। ঠিক আছে? সো এখানকার মধ্যে সবচেয়ে অ্যাপ্রোপ্রিয়েট হচ্ছে সমাজের কল্যাণ ও দারিদ্র্য দূরীকরণ। সমাজে যে ধনী দরিদ্র যেই ইন্টারফেসটা আছে, এই ইন্টারফেসটা যতটুকু কমিয়ে আনা যায়, এটা হচ্ছে সামাজিক ব্যবসার আমার মেইন উদ্দেশ্য। প্রজনন শিল্প, প্রজনন মানে হচ্ছে বংশ বিস্তার করা। বংশ বিস্তার করা, যেমন গাছের ডাল কেটে কেটে নতুন গাছ উৎপাদন বা গাছের চারা উৎপাদন। মাছের পোনা থেকে বা মাছের যে বাচ্চা, সেটাকে তো পোনা বলা হয়, সেই পোনা থেকে নতুন নতুন মাছ জন্ম দেওয়ার যে প্রক্রিয়া। আপনি মুরগি পালেন কেন? আপনি বেশি মুরগি পালেন না, আপনি যে 100টা আপনার বড় ফার্ম আছে এরকম না, আপনি অল্প মুরগি পালেন, সেই মুরগি থেকে ডিম হয়, ডিম থেকে নতুন নতুন বাচ্চা হয়, বংশ বিস্তার করতেছি। প্রজনন শিল্পের অন্তর্গত হলো হাঁস মুরগির বাচ্চা উৎপাদন। দুইটা এখানে একটা জিনিস আছে। একটা আপনার উদ্দেশ্য হতে পারে হাঁস মুরগি লালন পালন, ঠিক আছে, আপনি ওদেরকে ছোট থেকে বড় করতেছেন, এটা এক ধরনের শিল্প। আরেকটা হচ্ছে আপনার কাজ নতুন নতুন বাচ্চা উৎপাদন করা, অর্থাৎ বংশ বিস্তার করা। যখন এটা বংশ বিস্তার করা হয়ে যায়, তখন এটাকে বলা হয় আপনার প্রজনন শিল্প। মাছের পোনা উৎপাদন, আপনার কাজ কিন্তু মাছ চাষ করা না, আপনার কাজ কিন্তু মাছ ছোট থেকে বড় করা না, আপনার কাজ হচ্ছে মাছ থেকে নতুন পোনা কিভাবে পাওয়া যায় এটা বের করা। আর হচ্ছে ফলমূল চাষ করা না, ফলমূল চাষ করা কিন্তু আমার প্রজনন শিল্পের মধ্যে পড়ে না, কারণ এটা আমার কোনো বংশ বিস্তার হচ্ছে না, আমি ছোট বীজ থেকে ফলটাকে বড় করতেছি। সো ইভেনচুয়ালি আমার অ্যান্সার হচ্ছে এইটা আর এইটা। ঠিক আছে, মনে রাখবেন, একটা উদাহরণ দিয়ে বুঝাই। একটা হচ্ছে মাছ চাষ করা, একটা হচ্ছে মাছের পোনা উৎপাদন করা। চাষ, ছোট থেকে বড় করা, এটা হচ্ছে আমার কৃষি শিল্প। পোনা উৎপাদন, বংশ বিস্তার, এটা হচ্ছে আমার প্রজনন শিল্প। ঠিক আছে, হোপফুলি এই দুটো পার্থক্য এখন মনে থাকবে। সামাজিক ব্যবসার মূল উদ্দেশ্য আমরা একটু আগে পড়ে আসছি, দারিদ্র্য দূরীকরণ, বেকারত্ব দূরীকরণ এবং পরিবেশ দূষণ রোধ, সবগুলোই কিন্তু হয় সমাজের ভালোর জন্য। আমরা যেই কাজগুলো করি একদম কমন সেন্স, সমাজের ভালোর জন্য যে কাজগুলো করি। জনাব রবিন একজন সফল ব্যবসায়ী, তিনি তার গ্রামে দারিদ্র্য দূরীকরণ ও কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে কতিপয় নারীকে সংগঠিত করে হস্তজাত সামগ্রী উৎপাদনের একটি কারখানা গড়ে তুললেন। এই ব্যবসা মুনাফা হলে তিনি মুনাফা নিতে পারবেন না, কিন্তু পুঁজি ফেরত নিতে পারবেন। ব্যবসায় তার মানে কি, মুনাফা ফেরত নিবে না, মালিক মুনাফা ফেরত নিচ্ছে না, মানে সামাজিক ব্যবসা, কিন্তু পুঁজি ফেরত নিতে পারবে, তার মানে মূলধনটা শুধু ফেরত নেবে, যতটুকু ইনভেস্ট করছে ততটুকু নিবে। জনাব রবিনের প্রতিষ্ঠিত কারখানাটি কোন শিল্পের অন্তর্গত? যেহেতু এখানে হস্তজাত শিল্পের কথা বলেছে, এইটা কিন্তু আমার প্রস্তুত শিল্পের অন্তর্গত। আপনারা একটা জিনিস মনে রাখবেন, বইয়ে যে এক্সাম্পলগুলো দেয়া না, ঠিক ওই এক্সাম্পল থেকে কোয়েশ্চেন আসবে এমসিকিউতে সবচেয়ে বেশি। সো প্রত্যেকটা জিনিস পড়ার সময় ওই এক্সাম্পলগুলো মাথায় রাখার চেষ্টা করবেন। যেহেতু এখানে আপনার হচ্ছে এক ধরনের সামাজিক ব্যবসা তৈরি করা হয়েছে, উদ্দীপকের ব্যবসায় যেসব সুবিধা হবে, মুনাফা সর্বাধিকরণ, কর্মীদের ন্যায্য বেতন নিশ্চিত হবে, প্রাপ্ত মুনাফা প্রতিষ্ঠানের স্বার্থে ব্যয় হবে। আমার কিন্তু তিনটাই হবে।
মুনাফা বেশি করা উদ্দেশ্য অবশ্যই, কিন্তু এই মুনাফাটা আমি আমার পার্সোনাল কাজে লাগাবো না, বা অ্যাজ এ মালিক আমি সেই মুনাফা নিব না, আমি সেই মুনাফাটা প্রতিষ্ঠানের জন্য ব্যয় করব। ঠিক আছে। বিজ্ঞাপন, বিজ্ঞাপনের মাধ্যমে আমরা আমাদের প্রোডাক্টের কি কি আছে, প্রোডাক্টটা একটা ফ্রুটিকা, প্রোডাক্টটা খেতে খুবই মজা, গরমের মধ্যে খেলে অনেক আরাম পাওয়া যায়, একটা ইনফরমেশনটা আমি আমার কাস্টমারকে দিচ্ছি, তার মানে হচ্ছে তথ্যগত বাধা দূর করে আমার একটা ইনফরমেশনের মাধ্যমে। বাণিজ্যের ঝুঁকিগত বাধা দূর করে কি, ঝুঁকি, ইন্স্যুরেন্স, ওই যে লাইফ কোম্পানি ইন্স্যুরেন্সের কর্মচারী এসে বা কর্মকর্তারা এসে বলে না যে আপা ধরেন আপনি কালকে সকালে মরে যাবেন, মানে একটা জিতাজাতা মানুষকে ওরা একদম মেরে ফেলে, ধরেন আপনি বাসা থেকে বের হলেন, বের হওয়ার পর আপনার একটা অ্যাক্সিডেন্ট হলো, আপনি আর বাসায় ফিরলেন না, এই যে ভয় দেখানো, এই যে ঝুঁকি যে জিনিসটা আসে, এইটা কিন্তু ব্যবসায়ের ক্ষেত্রেও হয়। ধরেন আপনার ব্যবসায় লস হয়ে গেল, তখন আপনি কি করবেন, আপনি তো বউ বাচ্চা নিয়ে একদম পথে বসে যাবেন। এই ঝুঁকিগত বাধা দূর করা হচ্ছে আমার বিমা। মিস্টার সজল মৌসুমের সময় বিভিন্ন জেলা হতে আলু সংগ্রহ করে কোল্ড স্টোরেজে সংরক্ষণ করেন। তিনি নিজস্ব ব্যবস্থাপনায় সংগৃহীত আলু বিভিন্ন জেলার ব্যবসায়ীদের নিকট সরবরাহ করেন। কোন ধরনের ব্যবসার সাথে সংশ্লিষ্ট, যেহেতু সে সংগ্রহ করে এবং সংগ্রহ করার পর বিভিন্ন জেলার মানুষের কাছে বিক্রি করে, এটা হচ্ছে আমার পাইকারি। আমরা যখন রাজশাহীতে প্রচুর পরিমাণে আম হয় না, ঢাকার ব্যবসায়ীরা কি করে, রাজশাহী, খুলনা, যেখানে যেখানে সবচেয়ে ভালো আম হয় সব নিয়ে এসে তারপর ঢাকার বিভিন্ন জায়গায় জায়গায় বিক্রি করে, পাইকারি। ঠিক আছে, বিভিন্ন জায়গা থেকে এসে স্টোর করতেছে, এটা হচ্ছে আমার পাইকারি। এখানে কোল্ড স্টোরেজের কথা বলছে, যেটা গুদামজাতকরণ, এক জায়গায় স্টোর করতেছে, বিভিন্ন জনের নিকট সরবরাহ করতেছে, এইটা পরিবহন। আরেকটা হচ্ছে আমার বাজারজাতকরণ প্রসার, অর্থাৎ এই যে রাজশাহীর আমটা আমার কাছে আসতেছে, আমি যদি ঢাকার বিভিন্ন মানুষের কাছে এটা বিক্রি না করি, ঢাকার মানুষ কিন্তু, ঢাকায় কিন্তু তেমন একটা আমের ফলন হয় না, এই রাজশাহীর আমগুলো বা দেশের বিভিন্ন স্থানে যে আমগুলো উৎপাদন হচ্ছে সেটা ভোগ করতে পারবে না। তো আমার পাইকারি ব্যবসার মাধ্যমে কিন্তু আমি রাজশাহীর আমগুলো এনে দেশের বিভিন্ন মানুষের কাছে এটা বাজারজাতকরণ প্রসার করতে পারতেছি। ওকে। পুনঃবিক্রয়ের জন্য ক্রয় করে কে, বিক্রেতা। পুনঃবিক্রয় মানে কি, আমি আপনার থেকে কিনলাম, আপনি একজন এক্স, আপনার থেকে কিনলাম, দেন আমি ওয়াই এর কাছে বিক্রি করলাম। ওকে, আমি কি বিক্রেতা না, আমি কি ক্রেতা, আমি কিন্তু বিক্রেতা। আমার মেইন উদ্দেশ্য বিক্রি করা, ওয়াই এর কাছে বিক্রি করার জন্য আমি এক্স এর থেকে কিনছি, দ্যাটস ওয়াই আমি হচ্ছি বিক্রেতা, আমি বিক্রি করতেছি, আমার মেইন উদ্দেশ্য বিক্রি করা। ব্যবসার ভূষণ, ব্যবসার ভূষণ হচ্ছে সুনাম। ভূষণ মানে হচ্ছে কাপড়, হ্যাঁ, ভূষণ মানে যদি আমি একদম বাংলা অরিজিনাল মিনিং বলি, কাপড়। একটা ব্যবসায় যদি সুনাম না থাকে সে ব্যবসা কোনোভাবেই চলবে না। ঠিক আছে। কোনটি বাণিজ্যের বৈশিষ্ট্য, চলেন, আলুকে বিভিন্ন সাইজে ভাগ করা, এইটা হচ্ছে পর্যায়িতকরণ। মূল্য নির্ধারণ করা, মূল্য মনে রাখবেন, দেখেন এখানে কিন্তু শর্টকাটগুলো বলে দিতেছি, এখান থেকে কোয়েশ্চেন আসে আপনার সিকিউতে। মূল্য বললেই প্রমিতকরণ, মূল্য, দাম, এগুলো বলেই প্রমিতকরণ। বিভিন্ন ভাগে ভাগ করা, পর্যায়িতকরণ। হিমাগারে সংরক্ষণ করা, গুদামজাতকরণ, গুদামজাতকরণ। আর ডিলারের কাছে সরবরাহ করা হচ্ছে আমার বাণিজ্য। একটা ইকুয়েশন মনে আছে, আই প্লাস টি প্লাস এটি। টি মানে হচ্ছে ট্রেড, বাণিজ্য। এটি মানে হচ্ছে বাণিজ্য করতে যেই জিনিসগুলো সহায়তা করে। এই তিনটা কিন্তু আমার এটি বাণিজ্য করতে সহায়তা করে, কিন্তু মেইন বাণিজ্য হচ্ছে ডিলারের কাছে আলু অথবা প্রোডাক্ট সরবরাহ করা। ঠিক আছে। প্রজনন শিল্পের অন্তর্গত মাছ চাষ, হাঁস মুরগির খামার, কাঠ সংগ্রহ করা। আমার কাঠ সংগ্রহ করা কিন্তু নিষ্কাশন শিল্প। ঠিক আছে, নিষ্কাশন মানে কি, প্রকৃতি প্রদত্ত কোনো সম্পদকে আমি আহরণ করতেছি। এখানে মাছের চাষ এবং হাঁস মুরগি, দেখেন এখানে কিন্তু মানে আপনি যদি একটু কমন সেন্স দিয়ে চিন্তা করেন, মাছের চাষও কিন্তু আপনার প্রজনন শিল্প না,
মাছ চাষ বললে সেটাকে কৃষি শিল্প বলে, মাছের পোনা উৎপাদন বললে সেটাকে প্রজনন শিল্প বলে। কিন্তু যেহেতু এখানে ক্লিয়ারলি বোঝা যাচ্ছে যে কাঠ সংগ্রহ আমার ডিরেক্টলি কি বলে এটাকে, একটু আগে বললাম নিষ্কাশন শিল্প, সো আমার ধরে নিতে হবে 3 নম্বর অপশন বাদ। এখানে মাছ চাষ আর হাঁস মুরগির খামার বলতে তাদের বংশ বিস্তারকে বোঝাচ্ছে। একটি পোশাক প্রস্তুতকারী প্রতিষ্ঠান পোশাক তৈরি করে প্রচুর মুনাফা অর্জন করেছে। উক্ত প্রতিষ্ঠান কোন ধরনের উপযোগ সৃষ্টি করেছে? রূপগত, কারণ সে হচ্ছে গিয়ে এক রূপ থেকে আরেক রূপে পরিবর্তন করছে, পোশাক তৈরি করছে। সো কর্ণফুলী টানেল কোন ধরনের শিল্প? কোনো কিছু কৃত্রিমভাবে তৈরি করা, টানেল তৈরি করা, মেট্রো রেল তৈরি করা, রেল স্টেশন তৈরি করা, কোনো ধরনের অবকাঠামো নির্মাণ করা আমার নির্মাণ শিল্পের অন্তর্গত। তারপর আসি অধ্যায় 1 শেষ, সবচেয়ে ইম্পর্টেন্ট একটা চ্যাপ্টারের মধ্যে কিন্তু অধ্যায় 1 শেষ। এই যে এখন আমরা ঢুকতেছি আরেকটা ইম্পর্টেন্ট চ্যাপ্টার, যেখান থেকে আপনার সিকিউ এবং এমসিকিউ আসবেই মাস্ট। ব্যবসা পরিবেশ। বাংলাদেশের চা শিল্প গড়ে ওঠার পেছনে ব্যবসা পরিবেশের কোন উপাদানের প্রভাব সবচেয়ে বেশি? বাংলাদেশের চা শিল্প, সিলেট অঞ্চল, সিলেটে গেলে দেখবে এখানে চায়ের বাগানের পর বাগানের পর বাগান। এখন এই চা উৎপাদন কি ঢাকায় সম্ভব? না। কেন? ওখানকার পরিবেশ, প্রাকৃতিক আবহাওয়া, মাটি ঢাকার মতো না, আলাদা। তার মানে এই যে প্রাকৃতিক সম্পদ, যেমন ধরেন স্ট্রবেরি, আগে কিন্তু বাংলাদেশে উৎপাদন হতো না, শুধুমাত্র বিদেশে উৎপাদন হতো। বিদেশে যে স্ট্রবেরিগুলো উৎপাদন হয় সেগুলো অনেক মিষ্টি হয়, দেখবেন কেক, ডেজার্ট, বিভিন্ন ধরনের মিষ্টি জাতীয় খাবারে ডিরেক্ট স্ট্রবেরি ইউজ করা হয়। কিন্তু বাংলাদেশের স্ট্রবেরি খেয়ে দেখেন টক অথবা একটু পানসে পানসে টাইপ। দ্যাট মিনস ওই দেশের আবহাওয়ার সাথে আমাদের দেশের আবহাওয়ার মিল খায় না দেখেই আমার উৎপাদিত প্রোডাক্টটাও একটু ভিন্ন হয়ে যাচ্ছে। এখানেও চা শিল্পের মেইন কারণ হচ্ছে তার প্রাকৃতিক পরিবেশটা, মাটি কীরকম, আবহাওয়া কীরকম, বৃষ্টি কেমন হচ্ছে, পানি কীরকম পাচ্ছে, সমস্ত কিছু এখানে প্রভাব ফেলে। বহুজাতিক ব্যবসা প্রতিষ্ঠান সমূহকে তাদের পণ্যের বিজ্ঞাপনের ক্ষেত্রে কোন উপাদানকে সর্বাধিক বিবেচনায় নিতে হয়? যেহেতু তাদের পণ্যের বিজ্ঞাপনের কথা বলছে, আমি আমার প্রোডাক্টের এমন একটা জিনিস নিয়ে অ্যাড বানাবো যেটা দেখলে মানুষ মনে করবে আচ্ছা এটা তো মনে হয় অনেক মজা, আমার তো এটা কিনতে হবে। ধরেন আমি একটা নতুন ফ্লেভারের চিপস আনলাম, চিপস নিয়ে আমি এখন অ্যাড বানালাম। এখন আমি চিপস নিয়ে বিভিন্ন জিনিস দেখাতে পারি, চিপসের সাইজ অনেক বড়, চিপস খেতে অনেক মজা, প্যাকেটে অনেক চিপস থাকে, চিপসের দাম কম, সবগুলা বৈশিষ্ট্যই কিন্তু আছে। কিন্তু আমি কাস্টমারকে সব কিছু দেখাবো না, একটা দেখাবো, কারণ কাস্টমার একটা দেখে যেতে বুঝে আচ্ছা এটা তো বারবিকিউ ফ্লেভারের নতুন একটা চিপস আসছে, একটু খেয়ে দেখি। ঠিক আছে, এই যে টেস্ট করার জন্য একটা মানুষের, একটা সমাজের মানুষের চাহিদাকে মেইন ফোকাস করে যে আপনার হচ্ছে বিজ্ঞাপন দেওয়া হচ্ছে, এটা হচ্ছে সামাজিক ব্যবসার অন্তর্গত। তার মানে মানুষের চাহিদাটাকে এখানে মেইন ফোকাস দেওয়া হচ্ছে। ঠিক আছে, নীতি, নৈতিকতা ও মূল্যবোধ। একটা মানুষ কোন জিনিসটা ভালো বুঝবে, কোন জিনিসটা খারাপ বুঝবে। আমার জন্য যেটা ভালো খারাপ আপনার জন্য এটা ভালো খারাপ নাও হতে পারে। আমার জন্য সকাল 6টার পরে ঘুম থেকে ওঠা যেরকম অনৈতিক মনে হয়, যে আমি আমার যত আর্লি উঠতে পারবো ঘুম থেকে আমি তত বেশি কাজ করতে পারবো। এমন কিছু মানুষ আছে যারা সারা রাত জেগে কাজ করে সকাল 10টা, 11টা, 12টা পর্যন্ত ঘুমায়। ওর কাছে যেটা রাইট আমার কাছে সেটা রাইট না। এটা কেন হয়েছে? আমরা যে পরিবেশের মধ্যে থাকি, যে ফ্যামিলিতে থাকি, যে সামাজিক পরিবেশে বড় হয়েছি, এইটার কারণে হয়েছে। অর্থাৎ এটা আমার সামাজিক পরিবেশের উপাদান। নিজের কোনটি রাজনৈতিক পরিবেশের উপাদান? শুল্ক ও কর, এটা আমার অর্থনৈতিক পরিবেশের উপাদান, অর্থ, টাকা পয়সা। ঠিক আছে, শিক্ষা ও মূল্যবোধ। মূল্যবোধ মাত্র বললাম এক একজন মানুষের মূল্যবোধ জিনিসটা আলাদা আলাদা হয়, তার মানে এটা সামাজিক, সমাজের পরিবেশের উপর ডিপেন্ড করে। আইনি অনুশাসন, আইনগত। দেন এখানে থাকে বাকি আইন শৃঙ্খলা পরিস্থিতি, কারণ প্রত্যেকটা দেশে আইন সংশ্লিষ্ট নিয়ম কানুন থাকবেই, কিন্তু এই নিয়ম কানুন সংবিধানে যেটা লেখা আছে সেটা কতটুকু বাস্তবায়িত হবে এইটা ডিপেন্ড করবে ওই দেশের সরকারের উপর। ঠিক আছে,
সামাজিক পরিবেশের উপাদান কি? মূল্যবোধ, আচার আচরণ, আইন শৃঙ্খলা। একটু আগে দেখলাম আইন শৃঙ্খলা হবে না, মূল্যবোধ ও আচার আচরণ। একটি দেশের অর্থনৈতিক পরিবেশের উপাদান কি? দক্ষ জনশক্তি, উৎপাদন ও বন্টন, শুল্ক ও কর। তিনটার সাথেই কিন্তু আমার টাকা পয়সা জড়িত। জনশক্তি দিয়ে আমি কাজে লাগাই, টাকা উৎপাদন করতে পারি, মানে প্রোডাক্ট উৎপাদন করলে আমার প্রফিট হয়, টাকা সংশ্লিষ্ট। উৎপাদন ও বন্টন টাকার জন্য করি। শুল্ক ও কর টাকা, মানে ডিরেক্ট টাকা রিলেটেড। নিচের কোনটি ব্যবসায় সাংস্কৃতিক পরিবেশের উপাদান? সাংস্কৃতিক পরিবেশ, আপনার জন্য যেই ধরনের গান বাজনা রাইট অন্য একটা মানুষের জন্য নাও হতে পারে, দুইটা পুরোপুরি আলাদা হতে পারে। সো সাংস্কৃতিক পরিবেশটা দেখবেন বিভিন্ন দেশের কালচার বিভিন্ন ধরনের হয়, এটার মেইন কারণ কিন্তু এই পরিবেশটা, ঠিক আছে? এই মূল্যবোধটা এই কারণে হচ্ছে আমার সাংস্কৃতিক পরিবেশের অংশ। তারপরে যায় আমাদের শেয়ার বাজার। শেয়ার বাজারে আমরা কি করি? টাকা পয়সা রিলেটেড সব কাজকর্ম কিন্তু করি, ঠিক আছে? তো তার মানে এটা অর্থনৈতিক পরিবেশ। জাতীয়তা, আপনি বাংলাদেশি হতে পারে, আপনি আমেরিকায় গেলে আমেরিকার সেখানে জাতীয়তা পেয়ে গেলেন, বা পিআর কার্ড যেটাকে বলে পিআর কার্ড পেয়ে গেলেন, আপনি আমেরিকান হিসেবেও পরিচয় দিতে পারেন। এখন আপনি তখন বাংলাদেশি হিসেবে পরিচয় দিবেন নাকি আমেরিকান হিসেবে পরিচয় দিবেন, এটা আপনার ম্যাটার। এটাকে আমরা বলে থাকি সামাজিক পরিবেশের অংশ। তার মানে আবার এমনও হতে পারে, আমি যদি শুধু বাংলাদেশের কনটেক্সটে বলি, আমরা বাঙালি হিসেবে নিজেকে পরিচয় দেই। যারা নৃগোষ্ঠী আছেন, যেমন চাকমা, মারমা, সাঁওতাল যারা আছেন, তারা তাদের জাতীয়তাকে আবার আলাদা হিসেবে পরিচয় দেয়। তার মানে সামাজিক পরিবেশ, আমার সমাজের বিভিন্ন মানুষ বিভিন্ন পরিচয় দিচ্ছে নিজের। সুতি বস্ত্র তৈরি করার জন্য প্রয়োজন তুলা চাষের অনুকূল জলবায়ু, সরকারি আইন প্রয়োগ করা, সুতি কাপড়ের শুল্ক হ্রাস করা। তো এইটার অ্যান্সার হচ্ছে আমার তিনটাই। কেন? তুলা চাষ করতে না পারলে আমি আমার কাপড় তৈরি করতে পারবো না, আমার কাপড়ের মেইন ইনগ্রেডিয়েন্টস হচ্ছে তুলা। সরকারি আইন না থাকলে আমি আমার বিজনেস করতে পারবো না যদি আমার আইনের মধ্যে না থাকে। সুতি কাপড়ের শুল্ক হ্রাস করা, শুল্ক মানে কি? ট্যাক্স। আপনার যদি বিজনেস করতে গিয়ে ট্যাক্স দিতে দিতেই সব টাকা চলে যায় তাহলে কিন্তু হলো না। আপনার সরকার যত ট্যাক্স কমাবে, আপনার ট্যাক্স তত কম দিতে হবে, আপনি তত বেশি আপনার বিজনেসকে বড় করতে পারবেন। বাংলাদেশে উন্নতির জন্য সবচেয়ে বড় অন্তরায় হলো জনগণের শিক্ষা সচেতনতার অভাব। আমরা একটা খুব ছোট টেকনিক দেখি, যখনই আমার কোনো কিছু জনগণ অথবা জনসংখ্যা নিয়ে বলবে, তখনই আমরা এটাকে ধরে নিব যে এটা হচ্ছে আমার সামাজিক পরিবেশের অংশ। উদ্দীপকে কোন পরিবেশের কথা বলা হয়েছে? সামাজিক পরিবেশ। দেখছেন, জনগণের কথা বলছে এখানে। এ পরিবেশের উন্নয়নে করণীয় কি? সবার জন্য শিক্ষা নিশ্চিতকরণ, কর্মমুখী শিক্ষা ব্যবস্থার প্রবর্তন, উন্নত প্রযুক্তির ব্যবহার নিশ্চিতকরণ। আমার যেহেতু এখানে দেখেন মানে মেক সেন্স কীভাবে করা, আমাকে অনেকেই বলছে অপশন 3 কেন হবে না। উন্নত প্রযুক্তির ব্যবহার নিশ্চিতকরণ করতে পারলেই যে শিক্ষিত, দক্ষ ও উদ্যমী করে তোলা সম্ভব, এইটা কিন্তু না। টেকনোলজি কি এতদিন ধরে বাংলাদেশে ছিল না? অবশ্যই ছিল। তাই বলে কি বাংলাদেশের সবাই অনেক টেকনোলজি এক্সপার্ট হয়ে গেছে? তা কিন্তু না। হয়েছে? হয় নাই। আমার সবার জন্য মেইন যে বেসিক নিড, সবাইকে আগে শিক্ষিত করা, বেসিক শিক্ষা আগে দেওয়া, এবং এরপরে হচ্ছে তাকে কর্মমুখী শিক্ষা ব্যবস্থা প্রবর্তন করা। সে যেই জিনিসগুলা থিওরিটিক্যালি শিখছে, এই যে আমি যেমন বিজনেসের জিনিস এখন শিখতেছি, মনে থাকবে না, পরীক্ষার পরে ভুলে যাবেন। আমি যদি একসাথে বিজনেস করতে পারতাম, এই জিনিসগুলো বেশি মনে থাকতো, আমরা প্র্যাকটিক্যালি শিখতে পারতাম। সো এই বিজনেসের সেক্টরেও কিন্তু টেকনোলজি আরও অনেক আগে থেকে আছে। তাই বলে কি টেকনোলজি দিয়ে একদম অনেক উন্নতি করে ফেলছে? না। আপনার মেইন বেসিক যে এডুকেশন, সে বেসিক এডুকেশন এবং হচ্ছে এই প্র্যাকটিক্যাল এডুকেশন, এইটা আগে নিশ্চিত করতে হবে। এইটা নিশ্চিত করতে পারলে আমার কিন্তু জনগণকে শিক্ষিত, দক্ষ ও উদ্যমী করে তোলা যায়। এরপরে স্টেপে গিয়ে আমি ওকে টেকনোলজির মধ্যে ঢুকাবো, যখন দেখবো ওর সব কিছু প্রপারলি হয়ে গেছে। আমাদের বাংলাদেশকে দ্রুত মধ্যম আয়ের দেশে পরিণত করতে হলে রাজনৈতিক স্থিতিশীলতা প্রয়োজন, সম্মিলিত প্রচেষ্টা প্রয়োজন, নারী পুরুষের অধিকার সমতা প্রয়োজন। নারী পুরুষের অধিকার সমতার সাথে বাংলাদেশকে দ্রুত মধ্যম আয়ের দেশে পরিণত করার কোনো সম্পর্ক নাই।
হ্যাঁ, লজিক্যালি নারী পুরুষের সমতা সব কর্মক্ষেত্রে সমান হতে হবে। ধরেন 30% নারী 70% পুরুষ, ওকে, দুইজনই চাকরি করে। আবার 50% নারী 50% পুরুষ, দুইজনই চাকরি করে। টোটাল কিন্তু 100%ই হচ্ছে না? ইনকাম একই হচ্ছে, ট্যাক্সও একই হচ্ছে। সো এইটার সাথে কি ইনকাম বা টাকা পয়সার কোনো সম্পর্ক হচ্ছে? সম্পর্ক কিন্তু হচ্ছে না। আপনার রাজনৈতিক স্থিতিশীলতা অনেক ইম্পর্টেন্ট। রাজনৈতিক স্থিতিশীলতা না থাকলে আপনি বিজনেস করতে পারবেন না। হরতাল, আপনার জ্বালা পোড়া, হুট করে এসে আপনার বিজনেসে আগুন ধরে দিয়ে যাবে। সম্মিলিত প্রচেষ্টা, সবাইকে একসাথে কাজ করতে হবে। সার্বভৌমত্ব, বইয়ে দেখবেন একদম ফার্স্টে একটা পয়েন্ট লেখা বক্সের মধ্যে, সার্বভৌমত্ব একটা রাজনৈতিক পরিবেশের অংশ। সার্বভৌমত্ব মানে হচ্ছে স্বাধীনতা। 1971-এর কথা চিন্তা করেন, তৎকালীন আমাদের যে সরকার ছিল, সেই সরকার যদি 7ই মার্চে ভাষণ না দিত এবং ডিক্লেয়ার না করতো যে আমাদের দেশের মানুষ নিজের অধিকার রক্ষার জন্য লড়বে, এবং 25শে মার্চের রাতে যখন রেডিও থেকে স্বাধীনতার ঘোষণা দেওয়া হলো, পলিটিক্যালি কিন্তু এক সরকারের সাথে আরেক সরকারের ক্লাশ হচ্ছিল। আপনি আমি সাধারণ মানুষ, আমার সাথে পাকিস্তানের ঝামেলা হয়ে লাভটাই বা কি? গভর্নমেন্ট টু গভর্নমেন্ট পলিটিক্যাল যখন ঝামেলা হচ্ছিল, তারপর আমাদের দেশ যুদ্ধের মাধ্যমে নিজে স্বাধীনতা লাভ করে নিয়ে আসে। তার মানে এটা সম্পূর্ণভাবে রাজনৈতিক। দুটি দেশের মধ্যে দ্বিপাক্ষিক চুক্তি কোন ব্যবসা পরিবেশের অন্তর্গত? আইনগত। একটা দেশ আরেকটা দেশের সাথে কোন কোন প্রোডাক্ট নিয়ে, কোন কোন উপায়ে, কিভাবে, কত টাকা ট্যাক্স দিয়ে, কোন লিগ্যাল ওয়ে ফলো করে, কোন কোন ডকুমেন্টের মাধ্যমে সম্পর্ক বা চুক্তি করতে পারবে, এই সমস্ত কিছু একটা আইনের মধ্যে লেখা থাকে এবং এটা সকল দেশের জন্য কিন্তু সমান হয়। নিজের কোন উপাদান দ্বারা মানুষ বেশি প্রভাবিত হয়? সামাজিক ধারা। কেন? আপনার আমার আশেপাশে যা মন চায় তাই হয়ে যাক, আমাদের ডিরেক্ট প্রভাব ফেলে আমার ফ্যামিলি, আমার ফ্রেন্ডস, আমি যেখানে কাজ করি, আমি যেখানে পড়াশোনা করি, এই সবগুলো কিন্তু আমার সামাজিক পরিবেশের অংশ। আমার ফ্যামিলি থেকে অসুস্থ হলে তখন আমার চলাফেরা, আমার লাইফস্টাইল, আমার সমস্ত কিছুর মধ্যে প্রভাব ফেলতেছে। তার মানে আপনার রাজনৈতিক ধারা, অর্থনৈতিক ধারা, ব্যবসা বাণিজ্য ধারার চেয়েও সবচেয়ে ডিরেক্ট, একদম কাছে, ক্লোজলি সবচেয়ে বেশি ইম্প্যাক্ট ফেলতেছে আপনার সামাজিক ধারা। প্রযুক্তিগত পরিবেশের উন্নয়নে কি প্রয়োজন হয়? অধিক উৎপাদন, গবেষণার সুবিধা, প্রযুক্তি আমদানি। অধিক উৎপাদনের সাথে আপনার প্রযুক্তির কোনো রিলেশন নাই। প্রযুক্তি ছাড়াও আপনি বেশি উৎপাদন করতে পারবেন না? অবশ্যই পারবেন, কিন্তু গবেষণা আর প্রযুক্তি আমদানির জন্য কিন্তু প্রযুক্তি প্রয়োজন আমাদের। সামাজিক পরিবেশ, শিক্ষা প্রতিষ্ঠান। কেন? নদী হচ্ছে প্রাকৃতিক পরিবেশ, শুল্ক ও কর অর্থনৈতিক পরিবেশ, প্রযুক্তিগত পরিবেশ। তার মানে শিক্ষা প্রতিষ্ঠান হচ্ছে আমার সামাজিক পরিবেশের উপাদান। সরকারি আইন ও এর প্রয়োগ কোন ব্যবসায় পরিবেশের সাথে সরাসরি সম্পৃক্ত? আইন সম্পৃক্ত কোনো কিছুই আপনার আইনগত পরিবেশ। একদম শর্টকাট, আইন সংশ্লিষ্ট যেই অপশনে লেখা থাকবে আইন, ওইটাই আপনার আইনগত পরিবেশ। সরকারের সাক্ষরতা কর্মসূচি, একটা চিন্তা করে, সাক্ষরতা মানে কি? শিক্ষিত করা। এবং এই শিক্ষিতটা কাকে করা হচ্ছে? জনগণকে। জনগণ কিসের অংশ? জনগণ আমার সমাজের অংশ। তার মানে আমার সামাজিক পরিবেশ। ঠিক আছে, সরকার জনগণের জন্য কাজ করতেছে, সো এটা আমার সামাজিক পরিবেশের অংশ। বর্তমানে দেশের সব পর্যায়ে ব্যবসায়ের কোন উপাদানটির অভাব পরিলক্ষিত হয়? যোগ্য ও দক্ষ উদ্যোক্তার। কারণ যে কেউ বিজনেস করতে পারে, কিন্তু সবাই এক্সপার্ট হয় না। সবাই যদি এক্সপার্ট হতো তাহলে সবাই কোটিপতি হয়ে যেত, সবাই অনেক রাতারাতি বিজনেস একদম দাঁড়ায় যেত, একদম প্রফিটেবল হয়ে যেত। সবাই কিন্তু দক্ষ না। এরপর আসি আমাদের বই সবচেয়ে ছোট চ্যাপ্টার, এক মালিকানা ব্যবসায়, যেখান থেকে আমার একটা সিকিউ থাকবে আর এমসিকিউ তো থাকবেই দুই একটা। এক মালিকানা ব্যবসায় ব্যয় সংকোচন হওয়ার কারণ কি? ব্যয় সংকোচন মানে কি? ব্যয় কমে যাওয়া। ব্যয় কমে যাওয়ার কারণ হচ্ছে মালিকের সরাসরি তত্ত্বাবধান। মালিক যদি সরাসরি দেখাশোনা করে তখন কিন্তু কোন কোন জায়গায় এক্সট্রা খরচ হচ্ছে ওই জিনিসগুলো মালিক কমায় আনে। কারণ মালিক স্বাভাবিকভাবেই চাইবে যে আমার খরচ কম হোক, প্রফিট বেশি হোক। ওকে,
এক মালিকানা ব্যবসায় স্বত্বাধিকারীর ব্যক্তিগত সুবিধা কোনটি? স্বত্বাধিকারী কে? মালিক। মালিকের ব্যক্তিগত সুবিধা হচ্ছে স্বাধীনতা। আমি মন চাইলে ব্যবসায় যাব আর কালকে সকালে দোকান খুলবো, মন না চাইলে খুলবো না, বৃষ্টি পড়তেছে বাসায় বসে বসে খিচুড়ি খাবো, এটা আমার ব্যক্তিগত স্বাধীনতা। ঠিক আছে, এটা প্রত্যেকটা এক মালিকানা ব্যবসায়ের ক্ষেত্রে। নিজের কোন প্রতিষ্ঠানের ক্ষেত্রে ঝুঁকি বন্টনের সুযোগ নেই? দেখেন, ফয়েল অ্যান্ড সন্স এটা একটা কোম্পানি, পার্সোনা বিউটি পার্লার লিমিটেড কোম্পানি, র্যাঙ্কস মোটর লিমিটেড কোম্পানি, কোম্পানির ক্ষেত্রে কিন্তু ঝুঁকি বন্টন হয়ে যায়। এক মালিকানা ব্যবসায়ের ক্ষেত্রে মামুনি স্টুডিও, এটা একজনের ব্যবসা হতেই পারে, সো এখানে আপনার ঝুঁকি বন্টনের সুযোগ হচ্ছে না। কোন ব্যবসা মালিকানা ও ব্যবস্থাপনা অবিচ্ছেদ্য? মালিক আর বিজনেস সেম এক মালিকানা ব্যবসায়। মালিকের নামে মামলা করতে হলে আপনার বিজনেসের নামে অটো মামলা হয়ে যাবে। নিজের কোনটি যৌথ উদ্যোগে ব্যবসায়? যৌথ উদ্যোগে হচ্ছে ঢাকা চট্টগ্রাম এক্সপ্রেসওয়ে। এরকম কিছু কিছু কোয়েশ্চেন মাঝে মধ্যে আসে, কিছু কিছু বইয়ে এই এক্সাম্পলগুলো দেওয়া আছে, সো এই কারণে বলেছি যে এই এক্সাম্পলগুলো ভালো মতো পড়বেন। নিজের কোনটি সরকারি বেসরকারি অংশীদারিত্ব ভিত্তিক ব্যবসায় মোংলা অর্থনৈতিক অঞ্চল? এইটার মালিক সরকার প্লাস প্রাইভেট, দুইজন মিলে একসাথে এই ব্যবসাটা চালায়। ঠিক আছে, এক মালিকানা ব্যবসার জনপ্রিয়তার পিছনে কারণ হলো এটি জীবিকা অর্জনের সহজ উপায়, স্বল্প পুঁজিতে ব্যবসা গড়ে তোলা যায়, দ্রুত ধনী হয়ে যায় না। কোনো ব্যবসায়ী দ্রুত ধনী হওয়া বা শর্টকাট মেরে ধনী হলেও যদি কেউ হয়েও যায় 22 লাখ, সেটা বেশি দিন টিকে না। সো এক মালিকানা ব্যবসার ক্ষেত্রে কিন্তু দ্রুত ধনী হওয়ার কোনো অপরচুনিটিই নাই, আস্তে 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 আপনার ডেভেলপ করতে হবে। নতুন পণ্যের বাজার সৃষ্টি ও বন্টনে এক মালিকানা ব্যবসায় গুরুত্বপূর্ণ কেন? কারণ নতুন পণ্য ও বাজার সৃষ্টিতে আপনি ডিরেক্ট এক মালিকানা ব্যবসায় কাস্টমারের সাথে কন্ট্যাক্ট করতে পারতেছেন, কথা বলতে পারতেছেন, কাস্টমার কী চায় এই জিনিসটা বুঝতে পারতেছেন। এরপর আসি অধ্যায় 4। অধ্যায় 4 থেকে মিনিমাম একটা কোয়েশ্চেন থাকবেই, 2টা কোয়েশ্চেন থাকার পসিবিলিটি কম আসলে, বাট একটা কোয়েশ্চেন আপনি এখানে পাবেনই। এখানকার সবচেয়ে ইম্পর্টেন্ট টপিক হচ্ছে কোন ধরনের অংশীদারি ব্যবসায়, কোন ধরনের অংশীদার, অংশীদারি ব্যবসায় নিবন্ধন, অংশীদারি ব্যবসায়ের দলিল, সমস্ত কিছু এই জিনিসগুলো ভালো মতো পড়বেন। আসেন সবচেয়ে সহজ কোয়েশ্চেন, অংশীদারি ব্যবসায় কত সালের আইন অনুযায়ী প্রচলিত? 1932। ঠিক আছে, অংশীদারি ব্যবসা 1932 আর যৌথ মূলধনী আইন হচ্ছে 1994। অংশীদারির ভিত্তিতে গঠিত ব্যাংক ব্যবসায় কতজন সদস্য থাকতে পারে? অংশীদারি ব্যবসায় সদস্য সংখ্যা 2 থেকে 20 জন। যদি এটা ব্যাংকের ক্ষেত্রে হয় তখন এটা হয়ে যায় 2 থেকে 10 জন। যেহেতু এটা এক্সেপশনাল, এটা অনেক প্রশ্নে আসে। ব্যাংক ব্যবসার ক্ষেত্রে আপনার সর্বোচ্চ 10 জন সদস্য সংখ্যা হতে পারে। 1932 সালের অংশীদারি আইনের কোন ধারায় বিলোপ সাধন সম্পর্কে বলা আছে? আপনার বইয়ে বিলোপ সাধন 39 নম্বর ধারা থেকে শুরু, 40 নম্বর, 41, 42, 43, 44, এই 5টা ধারার মধ্যে 5 ধরনের বিলোপ সাধনের কথা বলা আছে। ওই অপশনসগুলো ভালো মতো পড়বেন, ওখান থেকে এমসিকিউ আসবে। ঠিক আছে, সো বিলোপ সাধনের কথা বলা হয়েছে আপনার 39 নম্বর ধারায়। সুবিধার বিনিময়ে কোনো অংশীদারের, কোন অংশীদার তার সুনাম ব্যবহার অনুমতি দেয়? ইজি, নাম, সুনাম, নাম, সুনাম মানে নামমাত্র। আমি একটা বিজনেস করতেছি, যে বিজনেসের পার্টনার হচ্ছে শাহরুখ খান, আমি শাহরুখ খানের নাম করে বিজনেস করতেছি, কিন্তু আসলে শাহরুখ খান এখানে কোনো টাকা পয়সা দিতেছে না, কোনো কাজ করতেছে না, কিচ্ছু না। শুধু সবাই যে আমাকে বিশ্বাস করতেছে, আল্লাহ শাহরুখ খানের বিজনেস, তার মানে না জানি কত ভালো প্রোডাক্ট বিক্রি করে, ওরা বারবার আমার কাছে ফিরে আসতেছে, এ কারণে আমি শাহরুখ খানের নামটা ইউজ করতেছি দেখে আমি ওকে প্রফিট দিব। ঠিক আছে, এটা হচ্ছে গিয়ে নামমাত্র অংশীদার, যে তার সুনামটা ইউজ করতে দেয়। অংশীদারি ব্যবসায় বাধ্যতামূলক বিলোপ সাধন, এই যে বললাম না যে বিলোপ সাধন থেকে আপনার এমসিকিউ আসবেই আসবে। বাধ্যতামূলক বিলোপ সাধন ঘটে কেন? কোনো সদস্যের মৃত্যুতে না। লজিক্যালি চিন্তা করেন, একজন সদস্য মৃত্যুতে হলে তার উত্তরাধিকারী কিন্তু ওই বিজনেসে আসতে পারে,
অথবা অন্য যারা আছে তারা ওই বিজনেসটা চালায় নিতে পারবে। সো বাধ্যতামূলকভাবে যেটাকে বন্ধ করতে হবে এখানে কিন্তু এরকম কোনো সিচুয়েশনই তৈরি হচ্ছে না। আপনার ব্যবসা অবৈধ হলে আর একজন বাদে সকল সদস্য দেউলিয়া হলে আপনার এখানে হচ্ছে এই অপশনটা আসে যে আপনার বাধ্যতামূলকভাবে ব্যবসাটা বন্ধ করতে হবে। আচ্ছা, তারপরে আসে আমার অংশীদারি ব্যবসায় সর্বনিম্ন সদস্য সংখ্যা কত? একটু আগে পড়ছি 2 জন। কোন সদস্যের অংশীদার হতে ব্যবসায় মুনাফা পাবে? দেখেন, আপাত দৃষ্টিতে যারা, ওরা তো পাওনাদার, ওরা কিন্তু মুনাফা পায় না, ওরা তো ঋণ দিচ্ছে, ওরা পায় সুদ। আচরণে অনুমিত আর প্রতিবন্ধ, ওরা কিন্তু একটা ব্যবসার অ্যাকচুয়াল পার্টনার না, ওরা জাস্ট আচরণ দিয়ে বোঝায় যে আমি ওই ব্যবসার পার্টনার। ঠিক আছে, মেইন হচ্ছে সীমাবদ্ধ বা সীমিত হতে পারে যে কোনো নাবালক। ওই যে একটু আগে বললাম যে কেউ মারা গেলে তার উত্তরাধিকারী হিসেবে কেউ আসতেছে, তো তখন সে কিন্তু বিজনেসের মুনাফা পাবে, একটা ফিক্সড পরিমাণ হলেও পাবে। অংশীদারি ব্যবসার মূল ভিত্তি কি? চুক্তি। চুক্তি 3 ধরনের হয়, মনে রাখবেন কোয়েশ্চেনটা। চুক্তি কত ধরনের হয়? 3 ধরনের। মৌখিক হতে পারে, লিখিত হতে পারে, লিখিত এবং নিবন্ধিত রেজিস্টার্ড হতে পারে। কারণ অংশীদারি ব্যবসায় নিবন্ধন করা বাধ্যতামূলক নয়। নিবন্ধন করলে কি কি বেনিফিট পাবেন, নিবন্ধন না করলে কি কি বিপদে পড়তে পারেন, এই জিনিসগুলো বই থেকে অবশ্যই দেখে নেবেন। অংশীদারি ব্যবসার আবশ্যকীয় উপাদানগুলো কি? একাধিক সদস্য, স্বাভাবিক, একের বেশি আসবে, চুক্তিবদ্ধ সম্পর্ক আসবে, নিবন্ধন বাধ্যতামূলক না। একটু আগেই বলছি নিবন্ধন আমার বাধ্যতামূলক না। নিচের কোন ব্যবসার ক্ষেত্রে নিবন্ধন আবশ্যক নয়? অংশীদারি ব্যবসায় চাইলে করতে পারেন, না চাইলে বিপদে পড়বেন, বাট বাধ্যতামূলক না। অংশীদারি ব্যবসায় পরিচালনায় দিক নির্দেশক হিসেবে কাজ করে কোনটি? চুক্তিপত্র। চুক্তিতে আপনার সমস্ত কিছু লেখা থাকে, ওই অনুযায়ী আপনার সারা জীবন বিজনেস চলবে। অংশীদারি চুক্তিপত্রে শর্ত পরিবর্তন করতে হলে কার সম্মতি লাগবে? অংশীদারদের। কারণ অংশীদাররাই আপনার বিজনেসটা চালাচ্ছে, অংশীদারই আপনার চুক্তিটা লিখছিল, ওই চুক্তিতে অ্যাগ্রি করেই সবাই বিজনেস করতেছে। কোন অংশীদার অসীম দায় বহন করে না? নর্মালি আমার হচ্ছে যে কোনো বিজনেসের ক্ষেত্রে, অংশীদারি বিজনেসের ক্ষেত্রে আপনার দায়টা অসীম হয়ে থাকে, কিন্তু যখন আপনার এখানে নামমাত্র বা সুনাম ব্যবহার করে যে অংশীদাররা আসে তাদের কিন্তু এই অসীম দায় বহন করতে হয় না, তাদের দায়টা সসীম থাকে। কারণ কি? সে ডিরেক্টলি কোনো টাকা ইনভেস্ট করতেছে না, সে ডিরেক্টলি কোনো কাজকর্মে অংশগ্রহণ করতেছে না, তার মানে সে কিন্তু বুঝতেছে না যে কোম্পানি প্রফিট হবে নাকি লসে যাবে। সো সে যতটুকু একটা ফিক্সড পরিমাণ বলে দেয় যে এতটুকু টাকার জন্য আমি দায়ী, সে ততটুকু টাকাই সেখান থেকে দিবে। এক মালিকানা ব্যবসায় প্রধানত কোন অসুবিধার কারণে অংশীদারি ব্যবসার উৎপত্তি ঘটে? এক মালিকানা ব্যবসায় ব্যক্তি সামর্থ্যের সীমাবদ্ধতা। একটা মানুষ একা একা বিজনেস চালাতে পারতেছে না, সে কোনো বুদ্ধি পাচ্ছে না যে নতুন করে বিজনেস কীভাবে করবে, সে কোনো টাকা পয়সা পাচ্ছে না, কারণ একার দ্বারা কোটি কোটি টাকা জোগাড় করা আসলে সম্ভব না। তখন অংশীদারি ব্যবসাটা শুরু হয় যে আমরা কয়জন মিলে ব্যবসা করি। গেল। এখন আমাদের এই পর্যন্ত পুরো বইয়ের সবচেয়ে বড় চ্যাপ্টার যৌথ মূলধনী ব্যবসা, যেখান থেকে ধারণা করা যায় আপনার 2টা কোয়েশ্চেন আসবে। ঠিক আছে, সো এই চ্যাপ্টারটা অনেকে দেখা যায় স্কিপ করা যায়, কিন্তু এই চ্যাপ্টার থেকে কিন্তু সবচেয়ে বেশি পরিমাণ এমসিকিউ আসে এবং সিকিউও কিন্তু 2টা আসবে। তো ভালো মতো যদি রিস্ক নিতে চান এইটা বুঝে রিস্ক নিয়েন, যে এই যৌথ মূলধনী যদি বাদ দিয়ে দেন দেখা যাবে পরীক্ষা হলে আপনার 2টা সিকিউ নাই। ওকে, সো এখন আসি যৌথ মূলধনী ব্যবসার ক্ষেত্রে কোন পত্রকে কোম্পানির জন্ম সনদ বলা হয়? নিবন্ধন পত্র। যৌথ মূলধনী ব্যবসার ক্ষেত্রে আমার নিবন্ধন করা বাধ্যতামূলক। এক মালিকানা ব্যবসার ক্ষেত্রে তো ট্রেড লাইসেন্স নেয়, আর অংশীদারি ব্যবসার ক্ষেত্রে আমার ঐচ্ছিক, কোনোভাবে বাধ্যতামূলক কিন্তু নয়। কোম্পানির বিবরণপত্র প্রচারের পর কত দিনের মধ্যে ন্যূনতম মূলধন সংগ্রহ করতে হয়? 180 দিন বা 6 মাস। ঠিক আছে, 6 মাসের মধ্যে আমার মূলধন সংগ্রহ করতে হয়। পাবলিক লিমিটেড কোম্পানির পক্ষে কতজন পরিচালক থাকে? মেম্বার কিন্তু না, পরিচালক। পাবলিক লিমিটেডের ক্ষেত্রে 3 জন, আর প্রাইভেট লিমিটেডের ক্ষেত্রে 2 জন। মনে থাকবে,
পাবলিকে 3 জন, প্রাইভেটে 2 জন। প্রাইভেট লিমিটেড কোম্পানির সর্বনিম্ন সদস্য সংখ্যা কত? 2 থেকে 50। আর পাবলিক লিমিটেডের ক্ষেত্রে 7 থেকে ইনফিনিটি। যত জনের কাছে শেয়ার বিক্রি করা যায় সেটার উপরে ডিপেন্ড করবে যে তার কতজন মেম্বার হবে, ঠিক আছে? এরপরে কোয়েশ্চেনে আসি, প্রাইভেট লিমিটেড কোম্পানির পরিচালক সংখ্যা সর্বনিম্ন কতজন? একটু আগে দেখছি পাবলিকের 3 জন, প্রাইভেটের 2 জন। কোম্পানি সংগঠনের সুবিধা হলো স্বৈরতান্ত্রিক নেতৃত্ব হবে না, সুদক্ষ পরিচালনা হবে, আর হচ্ছে সীমাবদ্ধ দায় হবে। কেন? কারণ হচ্ছে আমার স্বৈরতান্ত্রিক নেতৃত্ব শুধুমাত্র এক মালিকানার ক্ষেত্রে দেওয়া যায়, কারণ মালিক একজন। সো এইটা মাথায় রেখে আপনার এই সুবিধাটা কিন্তু এখানে পাওয়া যাচ্ছে না। হাসান তার 10 জন বন্ধু মিলে কৃত্রিম ব্যক্তি সত্তা ব্যবসায় প্রতিষ্ঠান গড়ে তোলেন। বাজারে পণ্যের চাহিদা বৃদ্ধি পায়, জনসাধারণের নিকট থেকে শেয়ার বিক্রয়ের মাধ্যমে নতুন মূলধন সংগ্রহের সিদ্ধান্ত গ্রহণ করে। এই যে 10 জন কৃত্রিম ব্যক্তি সত্তা বিশিষ্ট, তার মানে উদ্দীপকে বর্ণিত প্রথম পর্যায়ে ব্যবসা সংগঠনটি হচ্ছে আমার প্রাইভেট লিমিটেড কোম্পানি। বাংলাদেশে বর্তমানে কত সালের কোম্পানি আইন প্রচলিত? আমরা লাস্ট চ্যাপ্টার পড়াশোনা পড়ে আসছি, 1994 সালের আইন প্রচলিত। কোম্পানি স্মারকলিপির ধারা কয়টি? 6টি। এখান থেকে অবশ্যই পড়বেন কয়টা ধারা, ধারাগুলোর নাম, ধারাগুলোর আন্ডারে কি কি বিষয় পড়তেছে, ঠিক আছে? এগুলো সিরিয়ালি সুন্দর করে পড়বেন, এখান থেকে কোয়েশ্চেন আসে। মিস সামিলা সাচমিন ক খ কোম্পানির 100টি শেয়ারের 1000 টাকা হারে ক্রয় করেছে। 100টা শেয়ার 1000 টাকা করে ক্রয় করেছেন, তার মানে 2 3 5 1 2 3 4 5 1 লক্ষ টাকা। তার কতটুকু দায়? তার দায় হচ্ছে শুধুমাত্র 1 লক্ষ টাকা। সে যতটুকু টাকা শেয়ার ক্রয় করেছে সে ততটুকু টাকারই সে দায় নেবে, এর বেশি কিন্তু সে নিবে না। যৌথ মূলধনী কোম্পানির অসুবিধা কোনটি? অসুবিধা হচ্ছে জটিল গঠন প্রণালী, অনেক ধরনের ডকুমেন্টস, অনেক পেপারস, আর যেহেতু এটা নিবন্ধন করতে হয় আপনার আইনি জটিলতা প্রত্যেক পদে 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 ফেস করতে হয়, এ কারণে এটার গঠন প্রণালীটাই সবচেয়ে বেশি কঠিন। সমবায় সমিতি, সমবায় সমিতি থেকে একটা কোয়েশ্চেন আসবে। এর চেয়ে বেশি ইম্পর্টেন্ট ইনফরমেশন হচ্ছে সমবায় সমিতির যে ম্যাথটা আছে না, ওই ম্যাথটা ভালো মতো দেখে যাবেন। ওই ম্যাথ থেকে ম্যাথ আসার পসিবিলিটি অনেক বেশি। ইভেন যদি রিটেনে ওই ম্যাথটা না আসে মুনাফা বন্টনের, তখন কিন্তু আপনার এমসিকিউর জন্য ওটা আসতে পারে। সো ওই ম্যাথটা ভালো মতো দেখে যাবেন। কেন্দ্রীয় ও জাতীয় সমবায় সমিতিতে ন্যূনতম সদস্য সংখ্যা কত থাকে? দেখি, প্রথমে থাকে প্রাথমিক, প্রাথমিকে থাকে 20 জন, 20 জন মেম্বার নিয়ে তারপরে প্রাথমিকের পর আসে আমার কেন্দ্রীয়, কেন্দ্রীয় হয় 10 জন, মানে 10টা প্রাথমিক সমবায় সমিতি নিয়ে একটা কেন্দ্রীয় সমবায় সমিতি হয়েছে। আবার 10টা কেন্দ্রীয় সমবায় সমিতি নিয়ে আমার একটা জাতীয় সমবায় সমিতি হয়েছে। নাম্বারগুলা মনে রাখবেন। আরেকটা সমবায় সমিতি আছে মিশ্র, মিশ্র বললে হবে 12 জন। সো এই 4টা নাম্বার কোনটা কি? প্রাথমিকে 20, মিশ্রতে 12, আর বাকি দুটো 10, এভাবে মনে রাখবেন। তো প্রাথমিক এখানে যেহেতু কেন্দ্রীয় জাতীয় বলছে, এটার অ্যান্সার হবে 10 জন। সমবায় সমিতিতে মুনাফা বন্টনে কত ভাগ? আসেন ম্যাথটা একবার দেখাই দিই। সঞ্চিতি তহবিল 15% রাখতে হয়, উন্নয়ন তহবিল 3% রাখতে হয়, টোটাল 18%। আপনার প্রফিট যদি 100% হয়ে থাকে সেখান থেকে 18% মাইনাস করলে হয় 82%। এখন আসে কোয়েশ্চেন, আপনাকে কোয়েশ্চেন করবে সঞ্চিতি তহবিলে কত পার্সেন্ট প্রফিট রাখবো? 15%। উন্নয়ন তহবিলে কত পার্সেন্ট প্রফিট রাখবো? 3%। ন্যূনতম কত পার্সেন্ট মুনাফা সরায় রাখতে হবে বা বাধ্যতামূলকভাবে বন্টন করা যাবে না?
18%, এই দুটো টোটাল করে 18%। আপনাকে জিজ্ঞেস করতে পারে সর্বোচ্চ কত পার্সেন্ট মুনাফা আপনি বন্টন করতে পারবেন? সর্বোচ্চ 82% মুনাফা আপনি বন্টন করতে পারবেন, এর বেশি পারবেন না, কারণ বাকিটা তো আমরা ফান্ডেই রেখে দিচ্ছি। সো ম্যাথ যখন করবেন অথবা এমসিকিউতে যখন কোয়েশ্চেনটা আসবে, কোয়েশ্চেনটা ঠান্ডা মাথায় চিন্তা করে বুঝবেন যে অ্যাকচুয়ালি কোন পার্সেন্টেজ রেটটা আপনার কাছে চাইছে। অনেক ক্ষেত্রে এই যে 82% এটা স্টুডেন্ট বুঝেই না যে সর্বোচ্চ কত পার্সেন্ট বন্টন করা যায়, তখন কি করে 18% আগে চলে আসে। 18% তো বন্টন করে না, 18% তো ফান্ডে আলাদা করে রেখে দেয়। ওকে, সো এখানে যেহেতু বলছে উন্নয়ন তহবিলের কথা, এই যে আমার উন্নয়ন তহবিল অর্থাৎ 3%। সমবায় সমিতি আইনগত ভিত্তি লাভ করে নিবন্ধনের পর, নিবন্ধনের সাথে সাথে আপনি কাজ শুরু করে দিতে পারেন। একজন সদস্য সর্বোচ্চ একটা সমবায় সমিতির 5/1 বা 20% শেয়ার ক্রয় করতে পারে। এর বেশি ক্রয় করতে পারবে, সে যত টাকারই মালিক হোক সে ক্রয় করতে পারবে। ম্যাক্সিমাম সে 20% সদস্য 20% শেয়ার ক্রয় করতে পারবে। সমবায় সমিতি কত সালের আইন দ্বারা পরিচালিত? 2001, আর বিধিমালা 2004। আইন একটা আর বিধিমালা কিন্তু আরেকটা। মুনাফা বন্টন প্রথম শতকরা কত ভাগ? সংরক্ষিত তহবিল, সংরক্ষিত তহবিল মানে 15%। নিচের কোনটি সর্বোচ্চ পর্যায়ের সমবায় সমিতি? দেখেন, মুকসুদপুর কৃষক সমবায় সমিতি, এটা দেখেই বোঝা যাচ্ছে এটা কোন একটা এলাকা, স্পেসিফিক এলাকা, এটা কিন্তু হবে না। চান্দাইশ থানা কোন একটা এলাকা, হবে না। চট্টগ্রাম জেলা, জেলা মানে কি কেন্দ্রীয় সমবায় সমিতি, একটা জেলা ভিত্তিক কেন্দ্রীয় সমবায় সমিতি, এটাও হচ্ছে না। আমার সর্বোচ্চ ধাপ কোনটা? জাতীয় সমবায় সমিতি, ঠিক আছে। আর বাংলাদেশের জাতীয় কৃষকের ক্ষেত্রে জাতীয় সমবায় সমিতির নাম হচ্ছে বাংলাদেশ কৃষক সমবায় সমিতি, মানে বাংলাদেশের সমস্ত যে প্রাথমিক এবং কেন্দ্রীয় যে সমবায় সমিতিগুলো আছে সবগুলো মিলে আমার জাতীয় সমবায় সমিতিটা গঠন করা হচ্ছে। সমবায় সমিতির ব্যবস্থাপনা কমিটির সর্বোচ্চ কতজন সংখ্যা থাকতে হয়? 6 জন, হয় 6 জন, না হয় 9 জন, না হয় 12 জন। এইটা মনে রাখবেন, হয় 6, না হয় 9, না হয় 12, এর মাঝখানে ইন বিটুইন কিছু না। এই তিনটের যে কোনো একটা নাম্বার চুজ করতে হবে আপনার সমবায় সমিতির পরিচালকের ক্ষেত্রে। একটি সমবায় সমিতি ব্যবসা সংগঠনে 20,000 টাকা মুনাফা রয়েছে, তার সংরক্ষিত তহবিলে জমা রাখবে কত? 20,000 টাকা মুনাফার 15%, 3,000 টাকা সংরক্ষিত তহবিলে রাখবে আমার 3,000 টাকা। নিচের কোন জেলা থেকে 1959 সালে বর্তমান বার্ডে কার্যক্রম শুরু হয়? কুমিল্লা, এটা মুখস্থ ইনফরমেশন। সমবায়ের নীতিমালা, সমবায়ের নীতিমালাগুলো ভালো মতো পড়বেন, এই নীতিমালা থেকে আপনার সিকিউ প্রশ্ন আসতে পারে। একতা, সততা, নিরপেক্ষতা, তিনটাই। সমবায়ের মেইন কাজ হচ্ছে নিজেদের অধিকার রক্ষা করা। অধিকার রক্ষা করার জন্য সবাইকে, সমিতিতে যারা আছে সবাইকে সেম ট্রিটমেন্ট দিতে হবে আমার। অসাধু ব্যবসায়ীদের প্রতারণার হাত থেকে রক্ষায় কোন ধরনের সমবায় সমিতি গঠিত হয়? অসাধু ব্যবসায়ীদের, ভোক্তা, আমি আপনি কাস্টমার, আমরা যখন ব্যবসায়ীর থেকে কিনতে যাব যে কোনো কিছু, আমরা যাতে ন্যায্য মূল্যে ভালো প্রোডাক্টটা পাই, এর জন্য আমরা সবাই মিলে একটা সমবায় সমিতি করতে পারি, যেটা ভোক্তা সমবায় সমিতি। সমবায় সমিতি গঠনের ক্ষেত্রে উদ্যোক্তাদের প্রধান কাজ হচ্ছে উপবিধি তৈরি করা। উপবিধি যেখানে নিয়ম কানুন, একটা সমবায় সমিতির সমস্ত নিয়ম কানুন যেই দলিলটা লেখা থাকে সেইটাকে বলা হয়ে থাকে উপবিধি। মিশ্র সমবায় সমিতির ন্যূনতম প্রাথমিক সমবায় সমিতির প্রয়োজন, একটু আগে পড়ছি 12, একদম প্রথম স্লাইডটাতে পড়ে আসছি। এরপর আসে রাষ্ট্রীয় ব্যবসায়। আমি পার্সোনালি আপনার রাষ্ট্রীয় ব্যবসা থেকে কোনো ধরনের সিকিউ অ্যান্সার করা প্রেফার করব না। কেন? রাষ্ট্রীয় ব্যবসাতে অনেকগুলো সংখ্যা রিলেটেড ডেটা আছে। আপনি যদি রাষ্ট্রীয় ব্যবসা অ্যান্সার করতে যান ওই ডেটাগুলো আপনাকে অ্যান্সার করতে হবে, না হলে আপনি খুব বেশি একটা লিখতে পারবেন না, আর যদি লিখতে না পারেন আপনাকে টিচার মার্ক দিবে না। সো আমি প্রেফার করব রাষ্ট্রীয় ব্যবসাটা আপনারা এমসিকিউর জন্য সবচেয়ে ভালো মতো পড়ে যান। ওকে, চলেন আমরা প্রশ্নগুলো দেখে নিই।
সম্প্রতি সরকার নিজস্ব একটি প্রতিষ্ঠানের ৪৫% শেয়ার বেসরকারি মালিকানায় ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন। তার মানে এখনো কিন্তু তার হাতে কই গেল, এখনো কিন্তু তার হাতে ৫৫% শেয়ার রয়েছে, ৫৫ আর ৪৫। সরকার যদি ৫৫% শেয়ারের মালিক হয় আর ৪৫ যদি বেসরকারি হয়, তখন সেইটাকে বলা হয় রাষ্ট্রীয় ব্যবসা। কারণ বেশিরভাগ মালিকানার মানে অধিকারটা কিন্তু সরকারের হাতেই রয়ে গেছে। প্রধানত জনকল্যাণের জন্য ব্যবসা প্রতিষ্ঠা হয় রাষ্ট্রীয় ব্যবসা, কারণ একটা দেশের সরকারের মেইন টার্গেটই থাকে জনকল্যাণ করা। ওয়াসা কোন মালিকানায় প্রতিষ্ঠিত? সরকারি। ওয়াসা আমার কি কাজ করে? পানি পরিবহনের কাজ করে, যাতে বাসায় বাসায় পানি ঠিক মতো পৌঁছায়, এটার কাজ করে। বিটিটিবি, বিটিটিবির পরিবর্তিত নাম হচ্ছে বিটিসিএল। এটা অনেক ইম্পর্টেন্ট এমসিকিউ, এটা মাথায় রাখবেন। বাংলাদেশে কত সালে পিপিপি নীতি কার্যকর আছে? পাবলিক প্রাইভেট পার্টনারশিপ। সরকার আপনাকে আইনগত সাপোর্ট দিতে পারবে, কিন্তু সরকার টাকা ইনভেস্ট করতে পারবে না। বেসরকারি প্রতিষ্ঠানের কাছে টাকা আছে এবং নতুন নতুন আইডিয়া আছে, দুইজন একসাথে মিলে এখন কাজ করতেছে, সব ডিসিশনও দুইজন মিলে নিচ্ছে, এটাকে বলা হয় পাবলিক প্রাইভেট পার্টনারশিপ। আমি যদি সরকারটা বাদ দিই, সরকারটা আসলে ভুল বলছি, এটা সরকারের জিনিস না, সরকার আসলে তো আমার রাষ্ট্রীয় ব্যবসা হয়ে যাচ্ছে, সরি। এখানে মেইন জিনিস হচ্ছে আপনার পাবলিক সংস্থাগুলো, যেহেতু পাবলিক কোম্পানিগুলার টাকার পরিমাণ বেশি থাকে এবং প্রাইভেট কোম্পানিগুলোর তুলনামূলক কম থাকে, কিন্তু এমন হতে পারে প্রাইভেট কোম্পানিগুলো এমন এমন মানে ইনোভেটিভ বিজনেস করতেছে যে অনেক প্রফিট হওয়ার সম্ভাবনা আছে, তখন পাবলিক লিমিটেড কোম্পানিগুলো টাকা দিয়ে হেল্প করে। দুইজন মিলে, একজন প্রোডাক্ট দিচ্ছে, একজন টাকা দিচ্ছে, দুইজন মিলে ডিসিশন নিয়ে একটা বিজনেস চালু করছে, এইটাকে বলা হয় পাবলিক প্রাইভেট পার্টনারশিপ, যেটা ২০১০ সাল থেকে মেইনলি এই নীতিটা শুরু হয়। বাংলাদেশ সরকার চীন ও ভারতের সুপ্রতিষ্ঠিত দুটি ব্যবসা প্রতিষ্ঠানের সাথে চুক্তিবদ্ধ হয়ে ঢাকা সহ বড় বিভাগীয় শহরে মেট্রো রেল চালুর পরিকল্পনা নিয়েছে। তখনই কিন্তু মেট্রো রেল চালু হয় নাই। দেখেন দিনাজপুর বোর্ড ২০১৯-এর কোয়েশ্চেন। উদ্দীপকের প্রতিষ্ঠানটি কোন ধরনের? সরকারি এবং বেসরকারি। দুই দেশের সরকারের সাথে এখানে চীনের বেসরকারি সংস্থার সংশ্লিষ্ট ছিল, যারা হচ্ছে এখানকার যে ম্যাটেরিয়ালের যে পার্টটা সেখানে সাপোর্ট দিছে। রাষ্ট্রীয় ব্যবসার মূল উদ্দেশ্য কি? সরকারের মূল উদ্দেশ্য জনকল্যাণ করা। রাষ্ট্রীয় ব্যবসার উপযুক্ত ক্ষেত্র ভারী ও মৌলিক শিল্প, জনস্বার্থ সংশ্লিষ্ট প্রতিষ্ঠান, লাভজনক বিনিয়োগ ক্ষেত্র না। কারণ সরকার সবসময় যে লাভজনক বিনিয়োগ ক্ষেত্রেই ইনভেস্ট করবে এরকম না। কোনো একটা বিজনেসে লস হচ্ছে, এইটাকে ধরে রাখা উচিত, এটাকে ব্যাকআপ দেওয়া উচিত, তখনও কিন্তু সরকার সেখানে যেতে পারে। সো শুধু যে লাভজনক ক্ষেত্রেই সরকার বিজনেস করবে এটা না। কারণ কি, আমাদের যখন আমরা বাজেট তৈরি করি, আমরা কিন্তু প্রথমে ব্যয়গুলো দেখি, সরকারি বাজেটে ব্যয়গুলো দেখি, তারপর আয়গুলো দেখি। প্রত্যেকবারই আমাদের একটা ঘাটতি বাজেট দেখা যায়, যেখানে আমার একটা দেশের এক্সপেন্সের চেয়ে ইনকাম কম থাকে। সো সবসময় যে সরকার লাভজনক জায়গায় ইনভেস্টমেন্ট করে এটা কিন্তু না। বাংলাদেশে পিপিপি পাবলিক প্রাইভেট পার্টনারশিপ গড়ে উঠেছে কারণ সরকারি খাত দক্ষ নয়, বেসরকারি খাত আর্থিকভাবে সমৃদ্ধ নয়, পারস্পরিক আস্থার সম্পর্ক গড়ে ওঠেনি। ২ নাম্বার বাদ। কারণ বেসরকারি খাত আর্থিকভাবে সমৃদ্ধ যদি না হয় তাহলে কিন্তু একটা বিজনেস দাঁড়ায় না। ঠিক আছে, একটা বিজনেস দাঁড়ানোর ক্ষেত্রে অর্থনৈতিক পরিবেশের ভূমিকা অনেক বেশি, একদম প্রথম স্টেপেই বলা যায়। সো এই ক্ষেত্রে কিন্তু এইটা কিন্তু মেইন উদ্দেশ্য না পাবলিক প্রাইভেট পার্টনারশিপের। মিস্টার দত্ত যে প্রতিষ্ঠানে চাকরি করেন, প্রথমে তার পুরো মালিকানা সরকারের কাছে থাকলেও পরে সরকার 40% শেয়ার বেসরকারি খাতে ছেড়ে দিয়েছে। মিস্টার দত্ত এখন কোন ধরনের প্রতিষ্ঠানে চাকরি করে? যেহেতু 40% শেয়ার বেসরকারি আর 60% শেয়ার সরকারি, তার মানে বলা যায় এখানে চাকরির ক্ষেত্র হচ্ছে রাষ্ট্রীয় ব্যবসায়, বা সরকার যেহেতু এখানে বেশিরভাগ ইসের মালিক। রাষ্ট্রীয় ব্যবসায় ন্যূনতম কত শেয়ার মালিকানায় থাকে? 51 থাকাই লাগবে, হাফের চেয়ে বেশি থাকা লাগবে। হাফ তো 50-এর 1% বেশি 51। আপনার যেভাবেই হোক 51% সরকারি মালিকানায় থাকা লাগবে, তাহলেই সেটা সরকারি ব্যবসা হবে, আদারওয়াইজ হবে না। সরকারি ব্যবসার মূল উদ্দেশ্য জনকল্যাণ। পাবলিক প্রাইভেট পার্টনারশিপ
প্রথম থেকেই বলছি, পাবলিক প্রাইভেট পার্টনারশিপ স্পেলিংগুলো অনেক সময় দেখা যায় স্পেলিংয়ে ঝামেলা করে কোয়েশ্চেনে, স্পেলিংগুলো ভালো মতো চেক দিবেন যদি এটা অ্যান্সার আসে, কোয়েশ্চেনে আসে। বাংলাদেশ রেলওয়ে কোন মালিকানায় প্রতিষ্ঠিত? সরকারি, বাংলাদেশের সরকার চালায় এটা। ব্রড গেজ ও মিটার গেজ কোন পরিবহন সরকারের সাথে, কোন পরিবহন ব্যবসার সাথে জড়িত? ব্রড গেজ ও মিটার গেজ মানে হচ্ছে একটা রেল লাইন, তো দুইটা চাকা, তো দুইটা লাইনের উপর চলে, দুইটার দূরত্ব কত হবে? দেখবেন রেল লাইনগুলোর মাঝখান দিয়ে ফাঁকা ফাঁকা দেওয়া, হ্যাঁ, যাতে হচ্ছে গিয়ে কখনো যদি ঘষা লেগে, চাকার সাথে ঘষা লেগে লোহা তো স্প্রেড হয়, স্প্রেড হয়ে যাতে মানে স্প্রেড হওয়ার যাতে একটা জায়গা থাকে। এই যে রেল লাইন, এই যে এটা যদি গরমে, যদি আমরা ছোটোবেলায় শিখছিলাম বিজ্ঞানে যে লোহা যখন ঘষা খায় তখন এটা একটুখানি স্প্রেড হয়, এই স্প্রেড হলে যাতে এই জায়গাটা বাঁকা না হয়ে যায়, এই জায়গাটা যাতে প্রপারলি স্প্রেড হতে পারে, এ কারণে এটাকে ভাগ দেওয়া হয়, এই যে এখানে গ্যাপ রাখা হয়। এখন কতটুকু জায়গায় এখানে গ্যাপ রাখা হবে, এই জিনিসগুলো হচ্ছে ব্রড গেজ আর মিটার গেজ, এবং এইটা হচ্ছে মেইনলি আমার রেলওয়ে পরিবহন ব্যবস্থার সাথে জড়িত। রাষ্ট্রীয় ব্যবসা গঠিত হতে পারে রাষ্ট্রপতির আদেশ বলে, সরকারের বিশেষ আদেশ বলে, আইনসভার বিশেষ প্রস্তাবে। তিনটা জায়গায় কিন্তু আমার সরকারের সংবিধান বা আইন সংশ্লিষ্ট যে জিনিসগুলা বা যে কোনো নিয়ম নীতি পাশের জন্য ব্যবহার করা হয়। এরপর আসি ব্যবসার আইনগত দিক, অনেক অনেক ইম্পর্ট্যান্ট একটা চ্যাপ্টার ফর সিকিউ অ্যান্ড এমসিকিউ, অ্যান্ড আমার মতে সবচেয়ে সহজ একটা চ্যাপ্টার, কারণ খুবই কম টপিক এখানে, খুবই বেসিক কিছু টপিক। এখানকার মেইন টপিকগুলো একটু আমরা ধারণা নিই। কপিরাইট আমরা যখন নিজের বুদ্ধি দিয়ে কোনো সাহিত্য সংশ্লিষ্ট যে কোনো ধরনের লেখালেখি, হতে পারে সেটা গান, উপন্যাস, গল্প, যে কোনো ধরনের লেখালেখি, আপনি একটা নিউজ আর্টিকেল লিখছেন, আপনি চান এই নিউজ আর্টিকেলটা অন্য কেউ নিজের নামে না চালায় দিক, তখন যেই আইনানুগ ব্যবস্থাটা আপনি গ্রহণ করবেন সেটা হচ্ছে আপনার কপিরাইট। ট্রেডমার্ক, আমরা অরেঞ্জ আর ব্ল্যাক কালার দেখলেই মনে করি বাংলা লিঙ্ক, ব্লু কালার দেখলে মনে করি গ্রামীণ, রেড কালার দেখলে মনে করি রবি। আমরা যখন অরেঞ্জ কালার জুস দেখি তখনই আমাদের ফ্রুটো অথবা ফ্রুটিকার কথা মনে হয়। আপনি কি কখনো কোকাকোলার যে কাচের বোতলটার ডিজাইন দেখছেন, স্প্রাইটের কাচের বোতলটার ডিজাইন দেখছেন? এগুলা হচ্ছে ট্রেডমার্ক। লাইক আমি কোনো চিহ্ন, কোনো ধরনের রং, কোনো ধরনের নাম, এগুলা দেখে আমি কোনো একটা ব্র্যান্ডকে চিনতে পারি। যেমন টেন দেখলে আমরা 10 মিনিট স্কুলের কথা মনে করি, একটা চিহ্ন, একটা সাইন, একটা ব্র্যান্ডের কথা মনে করায় দেয়। এইটা হচ্ছে আমার ট্রেডমার্ক, ট্রেড বাণিজ্য মার্ক, একটা বাণিজ্যকে স্পেসিফিক্যালি চেনার জন্য যে ছোট ছোট জিনিসগুলো ইউজ করা হয়। আরেকটা হচ্ছে আমার কপিরাইট গেল, আমার ট্রেডমার্ক গেল, এটা হচ্ছে পেটেন্ট। কোনো ধরনের কৃত্রিম মেশিনারিজ অর এনিথিং আপনি উৎপাদন করেছেন, তৈরি করেছেন, যেটাকে আপনি ধরতে ছুঁতে পারেন, যেমন যে কোনো ধরনের মেশিন, ঠিক আছে, অর্থাৎ ম্যাটেরিয়ালিস্টিক যে কোনো কিছু, এবং আপনি চান না এই প্রোডাক্টটা অন্য কেউ নিজের নামে বিক্রি করুক, এই কারণে নিজের নামে মালিকানায় নেওয়ার জন্য যে আইনানুগ ব্যবস্থাটা নেওয়া হয় সেটাকে বলা হয় আপনার গেল কপিরাইট, গেল পেটেন্ট, ঠিক আছে। সো এইটা হচ্ছে মেইনলি আমাদের আইনগত দিকের ক্ষেত্রে তিনটা জিনিস। সো এই তিনটার ডিফারেন্সটা অবশ্যই মনে রাখবেন, উদ্দীপকটা পড়ার সময় ভালো মতো পড়বেন যে অ্যাকচুয়ালি কী বলছে, পেটেন্টের কথা বলছে নাকি ট্রেডমার্কের কথা বলছে নাকি কপিরাইটের কথা বলছে। উদাহরণগুলো কিন্তু বলে দিচ্ছি। নিচের কোন দেশটিতে সর্বপ্রথম পেটেন্ট আইন কার্যকর করা হয়? ইতালিতে সর্বপ্রথম পেটেন্ট চালু করা হয়। দেখেন, আর দিয়ে আমি একটা ট্রেডমার্ক বুঝতেছি, আর দিয়ে আমি কোনো একটা সাইন বুঝতেছি, এইটাকে বলা হয় আমার ট্রেডমার্ক। বই লেখক, দেখেন লেখা, কোনো কিছু লেখালেখি, বুদ্ধিবৃত্তিক কোনো কিছু যেটাকে ধরা ছোঁয়া যায় না। আপনি কি লেখাকে আকাশে ভাসে যে আপনি এটাকে ধরবেন না? বুদ্ধিবৃত্তিক কোনো ধরনের লেখা, কোনো ধরনের সাংস্কৃতিক কার্যক্রম, গান অথবা উপন্যাস, এরকম যে কোনো কিছুই আপনার হচ্ছে কপিরাইট আইনের আন্ডারে চলে যায়। কপিরাইট আইনে বই লেখকের অধিকার কত বছর পর্যন্ত সংরক্ষিত থাকে? 60 বছর।
60 বছর পর্যন্ত আরেকজন এই বইটা নিজের নামে চালাতে পারবে না। মিনিমাম প্রথম কপিরাইট আইনটা দেওয়াই হয়, আপনাকে অধিকার দেওয়া হয় 60 বছরের জন্য। আপনি রাইটার, আপনি বই বিক্রি করতেছেন, যেই জায়গায় বিক্রি হোক ওই বইয়ের মুনাফার পার্সেন্টেজ আপনার কাছে আসবে, আর অন্য কারো কাছে যাবে না, অন্য কেউ নিজের নামে বিক্রিও করতে পারবে না। বাংলাদেশে প্রচলিত কপিরাইট আইনটি কত সালের? 2000 সালের। শিল্পকর্ম সুরক্ষার জন্য কোন আইনটি প্রযোজ্য? কপিরাইট। শিল্পকর্ম, দেখবেন বইয়ে ওয়ার্ডটা স্পেসিফিক্যালি বলা আছে, কারণ গান, উপন্যাস এগুলো হচ্ছে শিল্পের অংশ। লেখা দেখি, বাংলাদেশের পরিবেশ সংরক্ষণ আইন কত সালে? 1995, 1995। বইয়ে আইএসও রিলেটেড, ঠিক আছে, এবং আইন রিলেটেড কয়েকটা সালের কথা লেখা আছে যে এই আইনটা এত সালের, ওগুলো এমসিকিউর জন্য ভালো মতো দেখবেন। বিএসটিআই, বাংলাদেশ স্ট্যান্ডার্ড অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশন, এইটার আন্ডারের টপিকটা ভালো মতো দেখে যাবেন। বিএসটিআই কাজ কি? ওরা একটা স্পেসিফিক স্ট্যান্ডার্ড প্রোডাক্টের একটা মান নির্ধারণ করে দেয়। আপনি এক ধরনের খাবার তৈরি করবেন, ওই খাবারে যে উপাদানগুলো ইউজ করতেছেন, কত মাত্রায় ইউজ করতেছেন, এগুলা একটা মানুষের জন্য সেফ কিনা, এগুলার একটা লিগাল ডকুমেন্ট দেয় বিএসটিআই। মানে আপনাকে পারমিশন দিচ্ছে যে আপনি এই প্রোডাক্টটা তৈরি করতে পারবেন। এটা হচ্ছে বিএসটিআই। আপনারা জুস কিনলে জুসের বোতলে দেখবেন এরকম গোল করে একটা মার্ক দেওয়া, ওই মার্কের মধ্যে লেখা বিএসটিআই অনুমোদিত। তো বিএসটিআইয়ের মুখ্য কাজ হচ্ছে পণ্যের মান নির্ধারণ করা এবং সেটা মানতে বাধ্য করা। পেটেন্ট লাভের ফলে এর অধিকারী যে সুবিধা পেতে পারেন, স্বত্বাধিকারী, কর অবকাশ, আর্থিক সচ্ছলতা। অনেকে কর অবকাশ মানে জানো, অবকাশ মানে কমানো, কর মানে হচ্ছে ট্যাক্স। আপনাকে কোনো জিনিসের পেটেন্ট দেওয়া মানে হচ্ছে এইটা না যে আপনার ট্যাক্স কমে যাবে। আপনার ট্যাক্স আগেও যত ছিল, পেটেন্ট করার পরও আপনার ট্যাক্স ততই থাকবে। সো এখানে পেটেন্টের জিনিসটা আসবে না। সুবিধা হচ্ছে আপনি একটা মালিকানা পাবেন, আপনি এটার মালিক, সেটা সবার কাছে বলতে পারবেন। আর এটা হচ্ছে আর্থিক সচ্ছলতা পাবেন, এটা যখন বিক্রি করবেন এটার মাধ্যমে যে মুনাফাটা আসবে সেটা শুধুমাত্র আপনি ভোগ করবেন। আইএসও এর মান নিয়ন্ত্রণের ক্ষেত্রগুলো হচ্ছে হোম ব্যাংকিং, কাঁচামাল মিশ্রণের অনুপাত, সরবরাহকারীদের সাথে সম্পর্ক। হোম ব্যাংকিং বা ব্যাংকিং রিলেটেড কিছুতে ওরা নাই, ওদের মেন জিনিস হচ্ছে প্রোডাক্ট উৎপাদন হচ্ছে কিভাবে হচ্ছে, কতটুকু হচ্ছে, কোন মান ফলো করে হচ্ছে, এই প্রোডাক্টটা কাস্টমার পর্যন্ত যেতে যে স্টেপগুলো ফলো করা হয়, সাপ্লায়ার, ডিলার, পরিবহন, গুদামজাতকরণ, সমস্ত জায়গায় প্রপারলি হচ্ছে কিনা, এই সমস্ত জিনিস নিশ্চিত করা আইএসও এর কাজ। পেটেন্ট কোন ধরনের সম্পদ? বুদ্ধিবৃত্তিক সম্পদ। আমরা বুদ্ধি দিয়ে যেই নতুন নতুন প্রোডাক্ট উৎপাদন করি, সে প্রোডাক্টগুলোর মালিকানা আমাদেরকে দেওয়ার জন্য। কপিরাইট আইন দ্বারা ব্যক্তির কি রক্ষা করা সম্ভব হয়? কপি, লেখা, গল্প, নাটক, প্রবন্ধ। আইএসও এর প্রধান কার্যালয় কোথায়? সুইজারল্যান্ডে, এটা মনে রাখবেন। বুদ্ধিবৃত্তিক সম্পর্কিত বিষয় হলো পেটেন্ট, কপিরাইট, বিএসটিআই। আপনার বুদ্ধিবৃত্তিকের মধ্যে পড়ে পেটেন্ট এবং কপিরাইট। বিএসটিআই কিন্তু বুদ্ধিবৃত্তিকে পড়ে না, বিএসটিআই আবার আলাদা জিনিস, ঠিক আছে। ট্রেডমার্ক কি? কোনো একটা পণ্যের চিহ্ন, যে কোনো কিছু হতে পারে আপনার চিহ্ন। বৈধ ট্রেডমার্ক কত বছরের জন্য নবায়ন করা যেতে পারে? আপনি যে ট্রেডমার্ক ইউজ করতেছেন, এই যে বাংলা লিঙ্ক যেইভাবে অরেঞ্জ আর ব্ল্যাক কালারটাকে ডিজাইন করে ইউজ করতেছে, এটা কতদিন পর্যন্ত সে ইউজ করতে পারবে এবং টাইম বাড়াতে পারবে? সেটা হচ্ছে 10 বছর। সে 10 বছর পর পর আপনাকে নতুন করে রেজিস্টার করতে হবে নিজের মালিকানায় সেটাকে নেওয়ার জন্য। কপিরাইট কাদের মধ্যকার চুক্তি? লেখক এবং প্রকাশক, যে লিখতেছে এবং যে পাবলিশ করতেছে। কারণ কি, পাবলিশ করার পর তো সেটা বিক্রি হবে, বিক্রি থেকে টাকা আসবে, এই টাকাটা যেন লেখক পায় এই জিনিসটা কিন্তু নিশ্চিত করতে হবে। আমাদের এই চ্যাপ্টারে দেখবে একটা বক্স আছে, উদ্দীপনামূলক, সমর্থনমূলক, সহায়তামূলক। উদ্দীপনামূলক মানে তোমাকে মোটিভেট করে, তোমাকে কি একটা কাজ শেখায় এবং কাজ শিখলে কি কি অপরচুনিটি তুমি পাবা এখানে হেল্প করে। কাজ শিখে ফেললাম, এখানে তারপরে আসে সমর্থনমূলক, যে আচ্ছা তুমি এই কাজটা শিখতে চাও, তোমার এই কাজটা শিখতে কি কি হেল্প লাগবে আমাকে বলো। এই যে
তুমি একটা জিনিসে অ্যাগ্রি করছো এবং সেখানে তোমাকে হেল্প করতেছে, এটা হচ্ছে সমর্থনমূলক। এরপর আসে সহায়তা, যে তুমি সব কিছুই জানলা, সব কিছুই হেল্প পেলা, হেল্প পাওয়ার পর যখন ওই কাজটা করতে যাবা, ওই কাজটা করার সময় তোমার যে ধরনের হেল্প লাগতে পারে, রাইট? সো ওই কাজটা করার সময় যে হেল্পগুলো প্রয়োজন হয় তখন সেটা সহায়তামূলক হয়ে থাকে, মানে এক্সট্রা যে জিনিসগুলো তোমার প্রয়োজন হয়। যদি দেখি বাংলাদেশের ব্যবসায় সমর্থনমূলক সেবা দানকারী প্রতিষ্ঠান, সমর্থন, যেমন এখানকার অ্যান্সার হচ্ছে বিএসসিআইসি, ঠিক আছে? বাংলাদেশ স্মল অ্যান্ড কটেজ ইন্ডাস্ট্রি কর্পোরেশন। স্মল অ্যান্ড কটেজ ইন্ডাস্ট্রি মানে হচ্ছে গিয়ে ক্ষুদ্র শিল্প, ক্ষুদ্র কুটির শিল্প। ওদের কাজ কি? ওরা তোমাকে বিভিন্ন ধরনের টাকা পয়সা দেয়, টাকা পয়সা দিয়ে তুমি যাতে বিজনেস করতে পারো সেটার জন্য হেল্প করে। তার মানে তোমাকে সমর্থন দিচ্ছে, তোমাকে পারমিশন দিচ্ছে, তোমার সাথে অ্যাগ্রি করছে যে তুমি এটা বিজনেসটা করতে পারবা, আমি তোমাকে টাকা দিয়ে তুমি ভালো মতো বিজনেসটা করো। ওকে। নিজে কোন প্রতিষ্ঠানে নারী উদ্যোক্তাদেরকে জামানতবিহীন ঋণ দেয়? বেসিক। এই যে এটাকে বলা হয় বেসিক বাংলায়। ওরা হচ্ছে নারীদেরকে জামানত ছাড়াই ঋণ দেয়, যখন দেখে নারীরা অ্যাকচুয়ালি প্রফিটেবল কোনো বিজনেস করতে পারতেছে। TMSS অনেক ইম্পর্টেন্ট। ঠ্যাঙামারা মহিলা সবুজ সংঘ বাংলাদেশে নারীদের উন্নয়নের ক্ষেত্রে অন্যতম পথিক বলা যায় এই ঠ্যাঙামারা সবুজ মহিলা সংঘ, যারা দেশের বিভিন্ন জায়গার নারীদের হচ্ছে গিয়ে ট্রেনিং দিয়ে থাকে, কোনো নতুন নতুন কাজ শেখায় যাতে তারা স্বাবলম্বী হতে পারে। সফল এবং সবচেয়ে বড় আঞ্চলিক অর্থনৈতিক জোট হচ্ছে EU বা ইউরোপিয়ান ইউনিয়ন। ওরা বিভিন্ন দেশ মিলে দেশের মধ্যে যাতে ব্যবসা, ওদের মেন কাজ হচ্ছে ব্যবসাগুলা প্রপারলি করতে পারে, এইটা হচ্ছে গিয়ে নিশ্চিত করে। সাপটা এর সর্বশেষ সদস্য রাষ্ট্র কোনটি? আফগানিস্তান। সাপটা পৃথিবীব্যাপী পণ্যের অবাধ বাজার সৃষ্টিতে ভূমিকা পালন করে নিচের কোনটি? WTO। WTOর পূর্ণ ফর্ম কি? ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশন। ট্রেড বাণিজ্য মানে বাজার। তো পুরো দেশে বাজারের ব্যবস্থা কে সৃষ্টি করতেছে? ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশন। কামাল HSC পাশ করার পর ব্যবসা করার পরিকল্পনা করছে। উদ্যোক্তা হিসেবে গড়ে উঠতে তার প্রথমত কোন ধরনের সহায়তা প্রয়োজন? প্রথমত তার উদ্দীপনা বা মোটিভেশন, তাকে মোটিভেট করতে হবে যে তুমি পারবে, তুমি এই কাজটা পারবে, তোমাকে দিয়েই হবে। এটা হচ্ছে ওর ফার্স্ট স্টেপ। ওকে, এটা দিয়েই প্রয়োজন হয়। উদ্দীপনামূলক সেবা প্রদানকারী প্রতিষ্ঠান হচ্ছে যুব অধিদপ্তর, মহিলা অধিদপ্তর, বাণিজ্যিক ব্যাংক। বাণিজ্যিক ব্যাংক কিন্তু উদ্দীপনা দেয় না। বাণিজ্যিক ব্যাংক আপনাকে টাকা দিবে, আপনাকে টাকা দিচ্ছে মানে আপনার সাথে অ্যাগ্রি করতেছে, আপনাকে হেল্প করতেছে, তার মানে সমর্থন। কিন্তু আপনাকে উৎসাহ দিবে যুব অধিদপ্তর এবং মহিলা অধিদপ্তর, যেখানে গিয়ে আপনি জানতে পারবেন আপনার জন্য কোন কোন ধরনের কাজের স্কোপ রয়েছে। ওকে। বিভিন্ন কার্প জাতীয় মাছের রেণু পোনার মূল্য, মাছের খাবার মূল্য যন্ত্র হয় মিস্টার কাদের বেশ কয়েকটি পুকুর লিজ নিয়ে মাছের চাষ শুরু করেন। ইতিমধ্যে ব্যবসা বড় হচ্ছে, বেশিরভাগ সময় বাকিতে মাছ বিক্রি করতে হয় বিধায় তার বাড়তি মূলধনের প্রয়োজন হয়। এখন মূলধন দিচ্ছে, টাকা পয়সা দিচ্ছে, তার মানে হচ্ছে সমর্থনমূলক, তাকে বিজনেসে হেল্প করতেছে। প্রতিবেশী দেশগুলোর বাণিজ্যিক স্বার্থ রক্ষার্থে গঠিত একটি সংস্থা সদস্যপদ লাভ করে বাংলাদেশ। এতে সদস্যভুক্ত বিভিন্ন দেশ বাণিজ্যিক বৈষম্য কমিয়ে অর্থনৈতিকভাবে লাভবান হচ্ছে। বাণিজ্য একটু আগে পড়ছি, ট্রেড, বাণিজ্য, ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশন। প্রতিবেশী দেশগুলোর বাণিজ্যিক স্বার্থ রক্ষার্থে একটি সংস্থা, আচ্ছা আগের উদ্দীপকের সংস্থার কারণে সদস্য দেশগুলোর ট্যারিফ বাধা দূর হবে, সদস্য দেশগুলোর শুল্ক সুবিধা পাবে, আন্তর্জাতিক অন্যান্য সংস্থা থেকে সহায়তা লাভ করবে। অন্যান্য সংস্থা থেকে সহায়তা লাভ করে সাপোর্টটা এখানে দেয় না, ও জাস্ট নিজের সংস্থার সহায়তাটা দিবে। তার মানে বাকি হয়ে গেল আমার অপশন 1 অ্যান্ড অপশন 2। NGO কি? নন গভর্নমেন্ট অর্গানাইজেশন, আপনার যেখানে সরকারের কোনো মালিকানা থাকে না, নন গভর্নমেন্ট অর্গানাইজেশন। এশিয়ানের বর্তমান সদস্য সংখ্যা হচ্ছে 10 জন। কোন 10টা? এটা বই থেকে সিরিয়ালি পড়ে নেবেন, বইয়ের নামগুলো দেওয়া আছে।
WTO ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশনের প্রধান অফিস হচ্ছে সুইজারল্যান্ডের জেনেভায়। কোনটি? উদ্দীপনামূলক সহায়ক সেবা। উদ্দীপনামূলক সহায়ক, আপনাকে প্রশিক্ষণ দিচ্ছে, আপনাকে হেল্প করতেছে, আপনাকে মোটিভেট করতেছে কোনো একটা কাজ শিখতে, এটা হচ্ছে উদ্দীপনা। বিসিকের প্রধান কাজ কি? একটাকে পড়ে আসি। বিসিকের প্রধান কাজ হচ্ছে বিনিয়োগের পরামর্শ দান। আপনি কোন কোন জায়গায় ইনভেস্ট করতে পারবেন, আপনি কোন কোন জায়গায় গেলে প্রফিটেবল হবেন, আপনার কোন ধরনের বিজনেস করা প্রয়োজন বা করতে পারেন, আপনাকে পরামর্শ দিবে। এটা হচ্ছে আপনার মধ্যে উদ্দীপনা জাগায়। বিমস্টেক কোন ধরনের সংগঠন? অর্থনৈতিক। সবাই মিলে হচ্ছে গিয়ে, সব দেশ মিলে অর্থনৈতিক কর্মকাণ্ডের সাথে রিলেটেড থাকে। SME স্মল অ্যান্ড মিডিয়াম এন্টারপ্রাইজ। স্মল অ্যান্ড মিডিয়াম এন্টারপ্রাইজ মানে এখানে বোঝা যাচ্ছে নারী উদ্যোক্তাদের কথা কিন্তু চলে আসতেছে। পণ্য ও সেবার বাজারজাতকরণ কোন ধরনের সহায়ক সেবা? সংরক্ষণমূলক। আপনাকে হেল্প করতেছে কোনো একটা কাজে, আপনি বাণিজ্য করতেছেন, বাণিজ্যের জন্য বাজারজাতকরণ করা আপনার জন্য একটা হেল্পিং হ্যান্ড হিসেবে কাজ করতেছে। কর অবকাশ কোন ধরনের সহায়তা? কর অবকাশ মানে কি? আপনার ট্যাক্স কমায় দেওয়া। সরকার যখন আপনার ট্যাক্স কমায় দিচ্ছে কোনো নিয়ম বা কোনো আইন দিয়ে, তার মানে সরকার আপনাকে যে কোনো একটা বিজনেস করাতে সমর্থন করতেছে, সমর্থনমূলক সহায়তা। ক্ষুদ্র ব্যবসায় প্রসারের জন্য কোন প্রতিষ্ঠানটি সহায়তা করে? ক্ষুদ্র, স্মল, বেসিক একদম যখন পড়ছিলাম, স্মল অ্যান্ড কটেজ ইন্ডাস্ট্রি, ঠিক আছে, এটা হচ্ছে গিয়ে আমার বেসিক করে। তো বেসিক থেকে কিন্তু দেখা যাচ্ছে যে অনেক ধরনের প্রশ্নই কিন্তু আসতেছে। ওকে, তারপর আসি আমাদের অধ্যায় 10, অনেক ইজি। এইটা এসএসসিতেও ছিল, এই চ্যাপ্টারটা সবচেয়ে ইজি একটা চ্যাপ্টার। সো আপনি চাইলে এখান থেকে সিকিউ অ্যান্সার করতে পারেন, কোনো সমস্যা নেই। বাট এখানে এমসিকিউ পড়তে গেলে দেখবেন সবচেয়ে ইজি একটা চ্যাপ্টার। ব্যবসা উদ্যোগের জনককে? অনেকে এইটা ভুল করে অ্যাডাম স্মিথ দিয়ে আসে। অ্যাডাম স্মিথ কিন্তু ব্যবসা উদ্যোগের জনক না, অর্থনীতির জনক। ব্যবসা উদ্যোগের জনক হচ্ছে রিচার্ড ক্যান্টিলং। ওকে, এই নামটা মনে রাখতে হবে। বিভিন্ন পুরাতন অব্যবহার্য দ্রব্য থেকে নতুন কোনো কিছু তৈরি করে বিক্রি করাকে বলা হয় ব্যবসায় উদ্যোগ। আপনি একটা বিজনেস দিচ্ছেন, তার মানে এই না যে আপনি উদ্যোক্তা। আপনাকে উদ্যোক্তা তখনই বলা হবে যখন আপনি সেখানে নতুন ইনোভেটিভ কিছু ইনক্লুড করতেছেন। এখানে ইনোভেটিভ হচ্ছে, এখানে যেহেতু নতুন একটা কিছু তৈরি করা হয়েছে, এ কারণে এটাকে বলা হচ্ছে ব্যবসা উদ্যোগ। একজন উদ্যোক্তা কোন ধরনের কাজ করতে বিশেষ আনন্দ পান? চ্যালেঞ্জমূলক। সৃজনশীল কাজেও যে সবাই আনন্দ পায় সেটা না, উদ্যোক্তারা চ্যালেঞ্জ নিতে ভালোবাসে। ও সৃজনশীল কাজ করলে সে সৃজনশীল কাজ দিয়েই যে ব্যবসা করা যাবে এটা কিন্তু ম্যান্ডেটরি না। আবার উন্নয়নমূলক বা ঝুঁকিপূর্ণ কাজেও যেও মজা পাবে এরকম কিন্তু না, কিন্তু চ্যালেঞ্জটা আপনার জন্য মেইন। উদ্যোক্তার অত্যাবশ্যকীয় গুণ হচ্ছে তার ঝুঁকি নেওয়ার মানসিকতা। দূরদৃষ্টি অনেকেরই থাকতে পারে, তাই বলে সে কিন্তু বিজনেস স্টার্ট করবে না, সে ভুলও করতে পারে। সিদ্ধান্ত নেওয়ার সামর্থ্য সবার আছে, সবাই ডিসিশন নিতে পারে নিজের কমন সেন্সের উপর বেস করে। ধৈর্য, কষ্ট, সহিষ্ণুতা থাকলে যে একটা বিজনেস সাকসেসফুল হবে এটা কিন্তু না। কোম্পানি সংগঠনের ন্যূনতম কত ভাগ শেয়ারের মালিক হলে একজন নারী উদ্যোক্তা হিসেবে বিবেচিত হন? 51%, মানে হাফেরও বেশি। 51% থেকে আপনার 100%, অর্ধেকের বেশি হতে হবে, 50 ক্রস করতে হবে, তাহলে নারী উদ্যোক্তা হিসেবে বিবেচিত হবে। সফল নারী উদ্যোক্তা ডক্টর হোসনে আরা বেগম নিচের কোন এনজিওর প্রতিষ্ঠাতা? TMSS, একটু আগে পড়ে আসছি, ঠ্যাঙামারা মহিলা সবুজ সংঘ। এইটার উদ্যোক্তা হচ্ছে আপনার ডক্টর হোসনে আরা বেগম। রণদা প্রসাদ, আচ্ছা এই চ্যাপ্টারে কিছু জীবনী আছে, জীবনীগুলো ভালো মতো পড়বেন, এখান থেকে এমসিকিউ আসবে। রণদা প্রসাদ সাহার জন্মস্থান কোথায়? ঢাকায়। ব্যবসা উদ্যোগ কি? পতিত জমিতে কলা চাষ, বদ্ধ পুকুরে মাছ চাষ, লাভের আশায় টিউটোরিয়াল স্থাপন। লাভ, দেখেন একটা জিনিস বলছে, লাভের আশায় টিউটোরিয়াল স্থাপন। লাভ হবে না লোকসান হবে, মানে লাভের আশা তো সবাই করে। আপনি যদি একজন উদ্যোক্তা না হয়ে একজন নর্মাল বিজনেসম্যান হন, আপনার মেইন উদ্দেশ্যই কিন্তু লাভ
মানে মুনাফা বা প্রফিট বা লাভ করা হবে। কিন্তু উদ্যোক্তার ক্ষেত্রে লাভ কিন্তু মেইন থিং না। মেইন থিং হচ্ছে আপনার ইনোভেটিভ কিছু তৈরি করা, চ্যালেঞ্জ নেওয়া আপনার। মিস্টার আলম যমুনা নদীর তীরে কালীতল নামক স্থানে কিছু জমি লিজ নিয়ে মুনাফার উদ্দেশ্যে একটি বিনোদন কেন্দ্র গড়ে তোলেন। মিস্টার আলমের বিনোদন কেন্দ্র গড়ে তোলাকে কি বলা হয়? ব্যবসা উদ্যোগ। নতুন করে একটা বিনোদন কেন্দ্র গড়ে তুলেছে। সে যে সমস্যার সম্মুখীন হতে পারে, নিরাপত্তাহীনতা, অভিজ্ঞতার অভাব, মূলধনের অভাব, তার 3টা সমস্যাই কিন্তু হতে পারে। ঝুঁকি নেওয়া উদ্যোক্তার কোন ধরনের গুণ? ব্যক্তিগত, কারণ কে কতটুকু রিস্ক নিতে পারবে এটা সম্পূর্ণ একটা ইন্ডিভিজুয়াল পার্সনের উপর ডিপেন্ড করে। ব্যবসা উদ্যোগের প্রথম কাজ কি? ব্যবসা উদ্যোগের প্রথম কাজ হচ্ছে পণ্য বা ধারণা উদ্ভাবন। আপনি কিসের বিজনেস করতে চান? আপনার আইডিয়া সবার আগে মেইন, যে আপনি কোন ইনোভেটিভ জিনিসটা নিয়ে আপনি বিজনেস করতে চান। একজন সফল উদ্যোক্তার ভেবেচিন্তে সিদ্ধান্ত নেওয়ার কারণ হচ্ছে মূল লক্ষ্য অর্জন করা। বর্তমানে দেশের সব পর্যায়ের ব্যবসায় কোনটির অভাব দেখা যায়? সব পর্যায়ের ব্যবসায় দক্ষ ও যোগ্য উদ্যোক্তার অভাব। সবাই ব্যবসায়ী হতে পারে, কিন্তু সবাই দক্ষ ও যোগ্য হতে পারে না। সবাই যদি দক্ষ যোগ্য হতো তাহলে বিজনেসে কেউ লস খেত না। কোম্পানি সংগঠনের ন্যূনতম কত ভাগ শেয়ারের মালিক হলে একজন মহিলা নারী উদ্যোক্তা হিসেবে বিবেচিত হন? এটা আমরা অলরেডি একবার অ্যান্সার করে ফেলছি, 51%। ব্যবসায় উদ্যোগের বৈশিষ্ট্যের অন্তর্গত কি? ইনোভেটিভ, সৃজনশীল কাজ। ঝুঁকি থাকবে, আপনার বিজনেসে ঝুঁকি আপনার নিতেই হবে। আপনি নতুন একটা বিজনেস করতেছেন, অবভিয়াসলি এখানে ঝুঁকি থাকবে। আর প্রফিট, বিজনেস করবেন প্রফিট করবেন না, এটা তো হলো না, অ্যালাইনমেন্ট হলো না। আমাদের নেক্সট কোয়েশ্চেন, আমাদের বাংলাদেশকে দ্রুত মধ্যমায়ের দেশে পরিণত করতে হলে সবচেয়ে বেশি প্রয়োজন কি? এরকম এই কোয়েশ্চেনটা কিন্তু আমরা এর আগেও করে আসছি, মেবি হচ্ছে 32 নম্বরে এরকম একটা কোয়েশ্চেন ছিল, যেখানে আমরা দেখছিলাম যে রাজনৈতিক স্থিতিশীলতা এবং সম্মিলিত প্রচেষ্টা অনেক ইম্পর্টেন্ট। কিন্তু নারী পুরুষের অধিকার সমতার সাথে আপনার মধ্যমায়ের দেশে রূপান্তর করা বা উন্নীত করার অ্যাকচুয়ালি কিন্তু কোনো সম্পর্ক নাই। নিচের কোনটি ব্যবসা উদ্যোগ? দেখেন তো, বাগান করা না, পাঠাগার স্থাপন না, হোটেল ও রেস্তোরাঁ পরিচালনা করা ইয়েস, ক্লাবে বার্ষিকী আয়োজন করা না, কারণ এই 3টার সাথে প্রফিট অথবা মুনাফার কোনো সম্পর্ক নাই। একজন উদ্যোক্তার প্রধান কাজ হচ্ছে উদ্যোগ নেওয়া। উদ্যোগ নেওয়া, বাচ্চাদের মতো প্রশ্ন আসে বোর্ডে। গৃহীত উদ্যোগ দ্বারা ভালো কিছু অর্জিত হবে, এ ধরনের চিন্তা উদ্যোক্তার কোন গুণকে প্রভাবিত করে? আত্মবিশ্বাস, আমি পারবো, আমাকে দিয়ে হবে। তারপর আসি ব্যবসার তথ্য প্রযুক্তি ব্যবহার। এই চ্যাপ্টারটা অনেক কিছু আছে, অনেক কিছু লেজি, তো তখন আমাকে একটুখানি ভালো মতো পার্থক্যগুলো বুঝে যেতে হবে যে কোনটার মাধ্যমে কি বুঝাইছে। ই কমার্স, ই রিটেইলিং, ই ব্যাংকিং, কোনটার আন্ডারে কোনটা, এই সমস্ত কিছু আপনাকে ভালো মতো পড়ে যেতে হবে। কার্যপরিসর বিবেচনায় নিচের কোনটির পরিধি বৃহত্তম? ই বিজনেস, পুরা বিজনেসটাকে ইলেকট্রনিক্যালি চালানো বা ইন্টারনেটের মাধ্যমে প্রযুক্তি ব্যবহার করে চালানো, এটার মাঝখানে ছোট ছোট ভাগ হয়। ই রিটেইলিং হয়, ই কমার্স হয়, ই ব্যাংকিং হয়, বাট মেইন হচ্ছে আমার ই বিজনেস। বিশ্বের কোন কোম্পানি সর্বপ্রথম ই বিজনেস চালু করে? IBM। ল্যাপটপ যখন চালু হয় বা কম্পিউটার যখন চালু হয়, সে কম্পিউটারের ক্ষেত্রে আপনার ই বিজনেস সর্বপ্রথম চালু হয়। মালয়েশিয়ার কর্মসংস্থান মন্ত্রণালয় ডিজিটালাইজেশন পদ্ধতির মাধ্যমে বাংলাদেশের প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের সাথে আগামী 5 বছরে 2000 কর্মী মালয়েশিয়া নেওয়ার জন্য চুক্তিবদ্ধ হয়েছে। উদ্দীপকে ই কমার্সের কোন ধরনটি ব্যবহার করা হয়েছে? G2G। মালয়েশিয়ার কর্মসংস্থান মন্ত্রণালয়ের সাথে আপনার বাংলাদেশের কর্মসংস্থান মন্ত্রণালয়, তার মানে গভর্নমেন্ট টু গভর্নমেন্ট, একটা দেশের গভর্নমেন্টের সাথে আরেকটা দেশের গভর্নমেন্টের চুক্তি হয়েছে, যে পদ্ধতিতে ইন্টারনেট ব্যবহার করে পণ্য সেবার প্রচার সুবিধা দেওয়া হয়। প্রচার, মার্কেটিংয়ে আপনার প্রচারগত সমস্ত কাজ করা যায়। বাড়িতে বসে খুচরা পণ্য ক্রয়ের পদ্ধতিকে কি বলে? ই রিটেইলিং। খুচরা পণ্য আপনি Amazon.com থেকে কিনতেছেন, পিকাবু থেকে কিনতেছেন, ইবে থেকে কিনতেছেন, ছোট জিনিস, খুচরা জিনিস, আপনি কোনো পাইকারি দরে কোনো কিছু কিনতেছেন না যে আমি কিনে বিজনেস করব, এরকম না। ডেবিট কার্ডের মাধ্যমে নিচে কোনটি সুবিধা পাওয়া যায়? ডেবিট আর ক্রেডিট কার্ডের কনটেক্সটটা ভালো মতো বুঝতে হবে। আমার ব্যাংকে যত টাকা জমানো আছে ওই টাকাটা
ইউজ করার জন্য আমি ডেবিট কার্ড ইউজ করি। ক্রেডিট কার্ডের জন্য ব্যাংকে টাকা জমা থাকা লাগে না। ক্রেডিট কার্ড আপনি যখন ক্রেডিট কার্ড ইউজ করবেন আপনাকে এক একটা লোন দেওয়া হবে, আপনি লোন হিসেবে সেগুলো নেবেন এবং পরবর্তীতে আপনাকে সেটা পরিশোধ করতে হবে। ডেবিট কার্ডের মাধ্যমে কোন সুবিধা পাওয়া যায়? টাকা জমানো এবং টাকা উঠানো। বাংলাদেশে মোবাইল ব্যাংকিং কার্যক্রম শুরু হয় 2011 সালে, সবার প্রথম মোবাইল ব্যাংকিং। সম্পূর্ণ ভোক্তা সম্পর্কিত ব্যবসা হচ্ছে ই রিটেইলিং। কারণ কি, ই রিটেইলিংয়ের ক্ষেত্রে খুচরা পণ্য কেনার, খুচরা পণ্য তো আপনার আমার মতো ওই যে টুকটুক করে অনলাইন পেজ দেখতেছি, আরে জামাটা সুন্দর একটা অর্ডার দিয়ে দিই, এটা দেখতেছি ওইটা দেখতেছি, খাবারটা দেখে ভালো লাগতেছে অর্ডার দিয়ে দিই। তার মানে ভোক্তা যারা, ই রিটেইলিংয়ের ছোটো ছোটো জিনিস হচ্ছে গিয়ে কিনে তারা। কোনো ব্যবসায় পণ্যদ্রব্য বা সেবা বিক্রয় সরাসরি ভোক্তার সাথে সম্পর্কিত, সরাসরি ভোক্তার সাথে ই রিটেইলিং সম্পর্কিত। নিরাপদ ওয়েবসাইট, কোন ধরনের রেজিস্ট্রেশন করতে হয়? ডোমেইন। যেমন ধরেন 10 মিনিট স্কুল, www.10minuteschool.com, এইটা হচ্ছে ডোমেইন। আমি জানি না আপনার আইসিসিতে পড়ছেন কিনা, মানে একটা ইউনিক ওয়েবসাইটের নাম। এখন 10 মিনিট স্কুলে সার্চ দিলে শুধু আমাদের কোম্পানির নামই আসবে, অন্য কোনোটা আসবে না। এটা কেন নেওয়া হয়? প্রত্যেকটা বিজনেসে আলাদা আলাদা ইউনিক নাম যাতে থাকে এবং আলাদা আলাদা ওয়েবসাইট যাতে থাকে, আপনি যেন প্রতারিত না হতে পারেন যে আমাদের নামে। কয়দিন আগে দেখলাম 10 মিনিট স্কুলের নামে একটু চেঞ্জ করে 10 মিনিট বিদ্যালয় বা হচ্ছে 10 মিনিট মাদ্রাসা, এরকম কোনো কিছু একটা নাম, একটা প্ল্যাটফর্ম হয়েছে এবং সেখানে 10 মিনিট স্কুলের লোগো ইউজ করতেছে। তো মানুষ মনে করতেছে ওইটা বুঝি 10 মিনিট স্কুলের সাথেই সংশ্লিষ্ট। এখন সে যদি প্রতারণা করে, কাস্টমাররা কিন্তু বুঝবে না। কিন্তু আমরা চাইলে এখন গিয়ে তার বিরুদ্ধে মামলা করতে পারবো যে আমাদের মতোই দেখতে সে অন্য একটা জিনিস বানায়, সে প্রতারণা করতেছে মানুষের সাথে। কোন ধরনের প্রতিষ্ঠানে ই রিটেইলিং সবচেয়ে বেশি ব্যবহৃত হয়? বিক্রয়ধর্মী, দারাজ সেল করতেছে ছোট ছোট জিনিস, ডিরেক্ট ভোক্তাদেরকে সেল করতেছে। ই মার্কেটিং ব্যবহার করার উদ্দেশ্য হচ্ছে বাজার সৃষ্টির লক্ষ্য, স্থায়ী ক্রেতায় পরিণত করতে, পণ্যের আকর্ষণ বাড়ানো। তিনটাই। ডিমান্ড ক্রিয়েট করা, আমি একটা প্রোডাক্ট আনছি, মানুষ যাতে এটা পছন্দ করে, এটা কিনে, এর জন্য এটা মার্কেটিং করতেছি। স্থায়ী ক্রেতায় পরিণত করা, অর্থাৎ আপনি আমার কাছ থেকে একটা কোর্স একবার কিনছেন, আপনি যেন পরবর্তীতেও, আপনি এখন এসএসসি দিয়েছেন, তারপরে এইচএসসি, তারপরে অ্যাডমিশন, এই যে আপনারা এইচএসসির পর আবার অ্যাডমিশনে যাবেন, এই অ্যাডমিশনের কোর্সে যাতে আপনারা কিনেন, আপনাদেরকে আমরা পার্মানেন্ট কাস্টমার বানাতে পারি, এই কারণে হচ্ছে গিয়ে আপনার ই মার্কেটিং করা হয়। আমাদের নেক্সট প্রশ্ন, এরিকারের ব্যাংকে পর্যাপ্ত পরিমাণ টাকা জমা আছে কিন্তু বন্ধের দিন হয় তিনি টাকা উত্তোলন করতে পারছেন না। মিস্টার এরিকার বন্ধু আরিকার সাথে আলোচনা করলো, তিনি একটি প্লাস্টিক কার্ড ব্যবহার করে ব্যাংকের বুথ থেকে নিজের হিসাব থেকে জমাকৃত টাকা উত্তোলন করে এটি পদ্ধতিতে দিলেন। মিস্টার এরিকা ভাবলেন এটি একটি অভিনব প্রযুক্তিগত পদ্ধতি যার মাধ্যমে আরিকা বন্ধের দিন সহ যে কোনো সময় টাকা উত্তোলন করতে পারে। যেহেতু জমাকৃত টাকা এখানে উত্তোলন করতেছে, দ্যাট মিনস এইটা আমার ডেবিট কার্ড। উদ্দীপকে বর্ণিত যে কার্ড অর্থাৎ ডেবিট কার্ডের কথা বলা হয়েছে, সেটা ব্যবহারের সুবিধা হলো নিরাপদে লেনদেন করা যায়, 24 ঘন্টা ব্যাংকিং সুবিধা পাওয়া যায়, যে কোনো স্থান থেকে কিন্তু আপনার টাকা উত্তোলন করা যায়। এটাই আমার মোবাইল ব্যাংকিং বা ই ব্যাংকিং সিস্টেমের সবচেয়ে বড় সুবিধা। অনলাইন ব্যবসায় কোনটির মাধ্যমে পরিচালিত হয়? আমরা দারাজে কিছু কিনতে গেলে কই যাই? পিকাপু থেকে কিছু কিনতে গেলে কই যাই? তাদের নির্দিষ্ট ওয়েবসাইটে যাই, ওয়েবসাইট থেকে কিনে নিয়ে আসি। B2C, বিজনেস টু কাস্টমার, ডিরেক্ট কাস্টমারের সাথে বিজনেস করা হচ্ছে ই কমার্সের ক্ষেত্রে, ঠিক আছে? ডিরেক্ট বিজনেস আপনার কাস্টমারের কাছে বিক্রি করতেছে। অনলাইনে পণ্য সামগ্রী বিক্রয় প্রক্রিয়াকে কি বলে? ই কমার্স, যে কোনো ধরনের পণ্য। মনে আছে একটু আগে পড়ছিলাম একটা কোয়েশ্চেন যেখানে ডিরেক্ট বলা আছে ভোক্তার কথা, এখানে কিন্তু ভোক্তার কথা কোনো কিছু বলা নাই যে ডিরেক্ট কার কাছে বিক্রি করা হচ্ছে, এরকম কিছু কিন্তু বলা নাই। চেকের আধুনিক বিকল্প কি? আমরা আগে হাতে লিখে যেরকম চেক দিতাম, তার জন্য বেস্ট হচ্ছে এটিএম কার্ড। তোমাকে বললাম যে তোমার বার্থডে, কার্ড নিয়ে যাও, যেমন চেক নিয়ে আসো, কার্ড ফেরত দিয়ে দিও। তো সেই কার্ডটা, এটিএম কার্ড পরিচালনার জন্য জাস্ট একটা পিন নাম্বার হলেই কিন্তু তোমার চলে। এটিএম, এত ফেমাস একটা ওয়ার্ড এটিএম, এটিএমের ফুল ফর্ম কি? অটোমেটেড টেইলার মেশিন।
দেন আমার সবচেয়ে লাস্ট চ্যাপ্টার, সবচেয়ে মজার, মনে হয়েছে যে থাকে না কিছু দুধ ভাত চ্যাপ্টার যেখান থেকে আমি খুব সহজে পড়তে পারবো, খুব সহজে অ্যান্সার করতে পারবো, সেটা হচ্ছে আমাদের আজকের এই লাস্ট চ্যাপ্টার, ব্যবসায় নৈতিকতা ও সামাজিক দায়বদ্ধতা। বাংলাদেশে কত সালে পরিবেশ সংরক্ষণ আইন প্রচলিত আছে? 1995। দেখেন এই একটা কোয়েশ্চেন কতবার আসছে, জাস্ট একটা সিম্পল কোয়েশ্চেন। এই কারণে বলছি কিছু কিছু সাল আছে, ওই সালগুলো কিন্তু মনে রাখতে হয়। মূল্যবোধ দ্বারা মানুষের কোনটি প্রভাবিত হয়? আচরণ। কেন? আমি প্রথমে বলি নৈতিকতার মূল্যবোধের পার্থক্যটা বলি, কোনটা ঠিক কোনটা ভুল। আপনার আমার পার্সপেক্টিভ আলাদা হতেই পারে, বাট বেশিরভাগ জিনিসই কিন্তু আপনার মানে ইউনিভার্সাল ট্রুথ, যেটা যে চুরি করা খারাপ মানে খারাপ, এটা সবার জন্যই খারাপ। এখন আপনি অভাবে পড়ে চুরি করছেন নাকি কেন এটা আপনার শখ, এটা কিন্তু কোনোভাবে এটাকে জাস্টিফাই করে না। আপনি ঠিক এবং ভুল এই দুটোর মধ্যে পার্থক্য করতে পারাটাই হচ্ছে আপনার মূল্যবোধ, বোধ শক্তি। আপনি কোনো কিছু ফিল করতেছেন যে এটা ঠিক হচ্ছে না, আপনার রাইট এবং রাইট এবং রং থেকে আপনি যখন রাইটটা চুজ করতেছেন তখন সেটা হয়ে যাচ্ছে আপনার নৈতিকতা। মূল্যবোধের মধ্যে আমি জাস্ট ফিল করতে পারি। অনেকেই এমন আছে, মানুষ কি জানে না যে সিগারেট খেলে এটা সমাজের ক্ষতি হয়, পরিবেশের ক্ষতি হয়, আমার নিজের স্বাস্থ্যের ক্ষতি হয়, কিন্তু রং জেনেও সে ওটা খায়। তো সেক্ষেত্রে আমার বোধ শক্তির উপর ডিপেন্ড করে রাইটটাকে অলওয়েজ চুজ করা হচ্ছে আমার নৈতিকতা। মূল্যবোধ দ্বারা মানুষের কিন্তু আচরণে চেঞ্জ হয়, কারণ কোনটা রাইট এবং কোনটা রং এটা যখন জাস্টিফাই করা শিখে যায় তখন সে অনুযায়ী কিন্তু আচরণ করা শুরু হয়ে যায়। নিচের কোনটি ব্যবসায় নৈতিকতা বহির্ভূত? যে কোনো উপায় মুনাফা বৃদ্ধি করা। মানে এমন না যে আমি কাস্টমার নিবে না, কাস্টমারকে মেরে ধরে ওর পকেটে টাকা রেখে দিলাম, এরকম কিন্তু সম্ভব না। নতুন পণ্য আবিষ্কার ব্যবসায় সামাজিক দায়বদ্ধতার কোন পক্ষের সাথে সংশ্লিষ্ট? ক্রেতা। নতুন পণ্য দিচ্ছি মানে এমন কিছু দিচ্ছি যেটা আমার ক্রেতার প্রয়োজন, তার মানে আমি ক্রেতার জন্য এটা তৈরি করতেছি। ব্যবসায় সামাজিক দায়িত্ব পালনের উদ্দেশ্য হলো প্রতিযোগিতায় টিকে থাকে। এটা অনেক ইম্পর্ট্যান্ট একটা এমসিকিউ। প্রতিযোগিতায় টিকে থাকা কিভাবে? প্রোডাক্ট সবাই বিক্রি করে, প্রফিট সবাই করে, আপনাকে সার্ভিস সবাই দিচ্ছে, কিন্তু কোম্পানি হিসেবে আপনার কোন ব্যবসাটা ভালো তখনই জাজ করা যাবে যে কে সমাজের জন্য কত ভালো জিনিস করতেছে, এইটার উপর ডিপেন্ড করে। ক্রমবর্ধমান জাহাজ ভাঙা শিল্পের প্রসারের কারণেই চট্টগ্রামে ভাটিয়ারী সমুদ্র তীরবর্তী অঞ্চল মারাত্মকভাবে দূষিত হচ্ছে। উদ্দীপকে বর্ণিত এলাকায় কোন পরিবেশের সমস্যার সৃষ্টি হচ্ছে? যেহেতু সমুদ্র তীরবর্তী অঞ্চলের কথা বলছে, তার মানে প্রাকৃতিক যে উপাদানগুলো আছে সেগুলো আমার দূষিত হয়ে যাচ্ছে। ব্যবসায়ের ক্ষেত্রে উচিত অনুচিত ভালো মন্দ মেনে চলার নামই হলো নৈতিকতা। মেনে চলা, রাইটটা চুজ করা। কোনটি ব্যবসায় নৈতিকতার সাথে জড়িত? দূষণ প্রতিরোধ করা হচ্ছে আমার ব্যবসায় নৈতিকতার সাথে জড়িত। ব্যবসায় পরিচালনার ক্ষেত্রে ভালো মন্দ উচিত অনুচিত, এখানে দেখেন আগেরটাই বলছে মেনে চলা, এখানে বলছে উপলব্ধি করা। যখন আমি ফিল করতে পারি তখন সেটাকে আমার বলা হয় মূল্যবোধ। মালিকের প্রতি ব্যবসায় সামাজিক দায়বদ্ধতা হলো নিয়োজিত অর্থের যথাযথ ব্যবহার, সম্পদের নিরাপত্তা বিধান করা, নিয়মিত লভ্যাংশ প্রদান করা। সো আমি যখন মালিকের প্রতি ব্যবসায়ের যে দায়বদ্ধতা বলতেছি, আমার তিনটাই। প্রপার টাকা দিতে হবে যাকে যেটা যখন বলছি, আমার প্রত্যেকটা রিসোর্স যেন আমার সিকিউরড হয়, ওইটা ইউজ করতে গিয়ে কারো যেন কোনো ধরনের কর্মকর্তার ক্ষতি না হয়, এটা আমার ইনশিওর করতে হবে। নিয়মিত লভ্যাংশ হতে হবে। আমি একটা বিজনেস চালায় যাচ্ছি, লসের পর লস খাচ্ছি, আমি আমার কর্মচারীদের বেতন দিচ্ছি না, হবে কিন্তু না কোনোভাবেই। আপনার বিজনেস যতই লস খাক, আপনার কর্মচারীর বেতন দিতেই হবে আপনাকে। ব্যবসায় নৈতিকতার অন্তর্ভুক্ত কি? আইনের প্রতি শ্রদ্ধা প্রদর্শন করা, মুনাফা অর্জনের চেষ্টা চালানো, বাজারে কৃত্রিম সংকট সৃষ্টি না করা। মুনাফা অর্জনের চেষ্টা চালানো নৈতিকতা অনৈতিকতার মধ্যে পড়ে না। মুনাফা অর্জনের চেষ্টা সবাই করে, ঠিক আছে, কিন্তু দেখতে হবে চেষ্টাটা কি বৈধ উপায় করতেছে না অবৈধ উপায় করতেছে, এটা হচ্ছে মেইন ফ্যাক্টর। কোনটির মাধ্যমে ব্যবসায় ভোক্তাদের প্রতি দায়িত্ব পালন করে? ন্যায্য মূল্যে পণ্য সরবরাহ করার মাধ্যমে আপনার ভোক্তার প্রতি দায়িত্ব পালন করে।
ব্যবসায় সামাজিক দায়বদ্ধতা বলতে কি বোঝে? সামাজিক দায়বদ্ধতা বলতে সমাজের কল্যাণমূলক কাজের অংশগ্রহণ। আমি ব্যবসা সমাজের মানুষের জন্য করতেছি, তাই বলে আমি শুধুমাত্র সমাজের মানুষের কাছ থেকে প্রফিট নিব, এটা কিন্তু পসিবল না। তার প্রতিও আমার কিছু দায়বদ্ধতা আছে, যাতে আমি সমাজের বিভিন্ন অংশকে প্রপারলি সেই দায়বদ্ধতাটা পূরণ করি, কারণ প্রত্যেকেরই আমার থেকে কিছু না কিছু এক্সপেকটেশনস আছে। ন্যায্য মূল্য ও গুণগত মানসম্মত পণ্য বিক্রয় কিসের পরিচয় বহন করে? নৈতিকতা। গেটস ফাউন্ডেশন, বিল গেটসের এই প্যাসেজটা, যে পেজটা সেটা ভালো মতো পড়বেন। গেটস ফাউন্ডেশন কত সালে প্রতিষ্ঠিত হয়? 1994 সালে। পলিথিন ব্যবহারের কুফল। পলিথিন যখন মাটিতে ফেলা হয়, পলিথিন কিন্তু পচনশীল না, তো স্বাভাবিকভাবে মাটির উর্বরতা নষ্ট হয়ে যায়। ড্রেনে যখন ফেলা হয়, ড্রেনে পানি আটকায় যায়, সেখানে যদি পানি যেতে না পারে ওখানে আস্তে আস্তে ময়লা জমে জলাবদ্ধতার সৃষ্টি হয়। পলিথিন পোড়ালে বায়ু দূষণ হয়। সো পলিথিনটা আমরা মেনলি যেটা করতে পারি, রিপারপাস করতে পারি বা রিইউজ করতে পারি, প্রসেসিংয়ের মাধ্যমে অন্য একটা প্রোডাক্টে রূপান্তর করতে পারি। জনাব আমিন গ্রাম থেকে সবজি কিনে শহরে বিক্রি করেন। তিনি শাকসবজিতে কোনো রাসায়নিক পদার্থ ব্যবহার করেন না, এ ধরনের সবজি কেনেন না। উদ্দীপকে বর্ণিত জনাব আমিনের শাকসবজিতে রাসায়নিক পদার্থ ব্যবহার থেকে বিরত থাকার উদ্দেশ্য কি? স্বাস্থ্য ঝুঁকি এড়ানো, যেটা ঢাকা শহরে আপনার খুবই কমন, যে আপনার খাবারে ভেজাল থাকবেই, ম্যান্ডেটরি। সরকারকে ব্যবসায় যে সহায়তা করতে পারে তা হলো শিক্ষা প্রতিষ্ঠান গড়ে তোলা, আর্থিক সহায়তা দেওয়া এবং কর্মসংস্থান সৃষ্টি, তিনটাই করতে পারে। গভর্নমেন্টেরও কিন্তু আর্থিক সহায়তার প্রয়োজন হয়ে থাকে, গভর্নমেন্টও কিন্তু ঋণ নিয়ে থাকে সাধারণ জনগণ থেকে। এবং আজকের লাস্ট প্রশ্ন, নিচের কোনটি খাদ্যে বিষাক্ত উপাদান সৃষ্টি করে? সেটা হচ্ছে ব্যাকটেরিয়া। আপনি যখন খাবার অনেক দিন ধরে রেখে দিবেন, দেখবেন ফাঙ্গাসের মতো সবুজ সবুজ নীল কিছু একটা উৎপাদন হয়, সেটা হচ্ছে ব্যাকটেরিয়া। ব্যাকটেরিয়ার কারণে আপনার খাদ্যের গুণাগুণ কিন্তু নষ্ট হয়ে যায়। সো এই ছিল আপনাদের 200 MCQ। আশা করি এখান থেকে অনেকটা 70 থেকে 80% সিলেবাস আপনার কভার হয়ে যাবে। যেগুলো বলছি সেগুলো যদি আপনি ভালো মতো পড়েন, এই MCQ স্লাইডটা এবং আপনাদের ম্যানেজমেন্টের যে সাজেশনটা যদি পেতে হয়, এই ভিডিওর কমেন্ট সেকশনে লিঙ্ক দিয়ে দিচ্ছি, কমেন্ট সেকশন থেকে লিঙ্কটা ফিল আপ করে ফেললেই পেয়ে যাবেন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। সবাইকে বেস্ট অফ লাক।